উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রেম সুধা, লিখেছেন সাইয়ারা খান, কণ্ঠে আমি তাসনোভা, পর্ব ৫। হানি, হানি। এক প্রকার চাপা স্বরে ধমকে পৌষকে ডাকছে তৌসিফ। পৌষকে ড্রপ করে তৌসিফ যাবে সাইডে। আজ মিটিং আছে তার দুটো, কিন্তু পৌষের আসা নামগন্ধই নেই। তৌসিফ মোচা পায়ে ড্রয়িং রুমে চপ্পল পায়ে বসে আছে। এর মধ্যে মাথায় হিজাব পেঁচিয়ে মাস্ক আর ব্যাগ হাতে বেরিয়ে এলো পৌষ। চোখ তুলে যেই না তৌসিফকে ডাকবে অমনি খেয়াল করলো পৌষকে। লম্বা একটা গোড়ালি পর্যন্ত সুতির গাউন পরা পৌষ তৌসিফে এনেছিল। সাদা গাউনটার মাঝে কমলা রঙের বড় একটা ফুল করা। হাতের কাজ করাতে সাধারণ দেখাতে গাউনটার চড়া দাম নিয়েছে। কমলার রং একজনের কাছে বিষাক্ত ছিল, কেন জানি সহ্যই হতো না। এটা পরলে নাকি মেয়ে মেয়ে লাগে, কিন্তু জীবনে প্রথম তৌসিফের মনে হয়েছিল এই রংটাও তো তোতা পাখির ওপর ভালো মানাবে, আর তা হলেও তাই। মাথায় সাদা একটা রঙের একদমই সাদাসিধে সুতির হেজাব পেঁচিয়ে থাকার পরেও দেখতে মায়াবী দেখাচ্ছে তার তোতা পাখিকে। সারাক্ষণ ঠোঁটে রাখায় তার কথা লেগে থাকে। এই যে এখনো বুয়ার সাথেই কথা বলছে, কি যে এত কথা আল্লাহই মালুম। তৌসিফ গলা ছেড়ে ডাকলো, হানি প্লিজ গিভ মাই শুজ। পৌষ এক পলক পেছনে তাকিয়ে জুতোর আলমারির দিকে গেল। কালো রঙের একটা লোফার বের করে তৌসিফের সামনে রেখে নিচে হাঁটু করে বসলো। তৌসিফ নির্দ্বিধায় পা এগিয়ে দিল লোফারে। পৌষ পরিয়ে দিতে দিতে উঠে দাঁড়ালো। তৌসিফের দিকে না তাকিয়ে গলা ফাঁকা করে জানালো, সুন্দর দেখাচ্ছে আপনাকে। তৌসিফ চমকালো। এমন চমকি খেলো যেন মনে হলো ভরা রাস্তায় বুকের ওপরে গিয়ে পড়েছে ও। জোয়ারটা ফাঁক হতে নিলেও হলো না। তার হঠাৎই মনে হলো সারা জীবনের ঘষামাচা আজ বুঝেই সার্থক। উফ, বউটা বলে কি। তৌসিফের পরনে সাদা শার্ট, কালো গ্যাবাটিং এর ইন করার সাথে তার উপরে ব্লেজার, হাতে তার ব্লক ওয়াচ, মাথার চুলগুলো ব্যাকপ্যাশ করে রাখা। একটু বেড়েছে কিনা, গাম্ভীর্যে ভরপুর পুরুষ মুখটাতে পুরুষত্বের ছাপ স্পষ্ট। এই মুখে আর পেটানো ফিট শরীরটাতে মানুষ তাকে বরাবরই প্রশংসা করে। বন্ধু বান্ধব সব ঢিলা হয়ে লুচপুচ অবস্থা। তৌসিফকে দেখলেই তাদের চোখও চড়ক কাজ পড়া হয়ে যায়। সেবার এক বন্ধু ভাতিজির জন্য ওর প্রস্তাব এসেছিল। আশ্চর্যও হয়েছিল বটে। দিন শেষে কথা কিন্তু একটাই, তোমার টাকা তো দুনিয়া আছে, দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে একসময় ক্লান্ত হয়ে পড়ে মানুষ, অথচ অসহায় বিপত্তি যেন তাদের একমাত্র অবলম্বন। তৌসিফ উঠে দাঁড়িয়ে পৌষের কোনোই ধরে নিজের কাছে আনলো। অতঃপর পৌষের হাতে থাকা মাস্কটা ওর হিজাবের ভেতর দিয়ে কানে পরিয়ে দিতে দিতে বলল, আমার তোতা পাখিটাকেও অনেক সুন্দর লাগছে। আমি তো আপনার মতো ফর্সা না, আমার শীতল কোকিল পাখি তুমি। পৌষ দুরুম করে একটা গুঁতা মারল তৌসিফের পেটে। তৌসিফ আচমকা গুঁতাতে অল্প ব্যথা পেয়ে বলে উঠল, কি করলাম? কটপট তাকিয়ে পৌষ বলল, আমি অমন কাইল্লা। তৌসিফ বুঝল তার বউ ইমোশনাল বোঝেনি, সে বুঝেছে রং। কি আর করার, বউকে টেনে চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমার এলবার্টস তুমি, একদম সাদা। পৌষ এবারেও ধাক্কা মারল। কিচেনে যেতে যেতে বলল, আমি ঠ্যাঙ্কি বকের মতো লম্বা শালা, বলে জিভ কাটল। তৌসিফ বোধ হয় শুনেনি, লাহলে লাগাতো এক ধমক। কিচেন থেকে হাত ব্যাগ নিয়ে বেরোলো পৌষ। তৌসিফ তখন পৌষের ভার্সিটি ব্যাগ হাতে তুলেছে। দুজনেই বেরিয়ে যেতেই বুয়াগুলো ফুসুর ফুসুর করতে লাগলো। তাদের মামাকে এভাবে দেখা হয়নি কোনোদিন। গাড়িতেও মুখোমুখি ফুলিয়ে বসে আছে পৌষ। তাদের মাঝে দূরত্বও আছে, পৌষ একদম সেটি আছে বসে। তৌসিফ চোখের সানগ্লাসটা নামিয়ে পৌষকে এক টান দিতেই ও হুমড়ি খেয়ে পড়ল। তৌসিফ ওকে নিজের কাছে এগিয়ে নিল। পৌষ কথা না বললও না। তৌসিফ হঠাৎই ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, হানি এমন গাল ফুলিয়ে রাখলে তো আমার আদর আদর পাই। পৌষও ফিসফিস করে বলল, সমস্যা কি তাহলে, আমাকে নামিয়ে দিন, এরপর ড্রাইভারকে আদর করুন। কি? জোরে ধমক দিল তৌসিফ। পৌষ হুহা করে হেসে উঠল, হাসতে হাসতে হেলে পড়ল যেন। তৌসিফ তাকিয়ে রইল ওর পানে। এই মেয়ে এত বাজে। আচমকা গাড়িটা ঝাঁকে দিতেই পৌষ গিয়ে জানালার কাছে বাড়ি খেল। তৌসিফ ধরার সুযোগও পেল না। মা বলে উঠতেই তৌসিফ তাড়াতাড়ি টেনে ধরল। হিজাবের উপর দিয়ে হাত তুলতে লাগলো ওর মাথায়। ড্রাইভারকে ধমক উঠতেই পৌষে ওর বাহু ধরে বলল, উফ, দোষ আমার, অথচ ধমকাচ্ছেন ওনাকে। ড্রাইভার তবুও মাফ চাইল। পৌষ সরল গলায় বলল, আরে আমি সরি, আমার তো আপনার দোষ নেই। তৌসিফ ওর মাথায় হাত রেখে বলল, হানি মাথায় পানি দিই, হিজাবটা খুলে দিই, গাড়িতেই পানি আছে। আরে তা না, লাগবে না, ঠিক আছে। তৌসিফ মন মানল না। পৌষ মুখ চেপে হাসতে তখনও। আচ্ছা মেয়েটা তো অনেকটাই ব্যথা পেয়েছেন, কিন্তু প্রকাশ করছে না, কি কারণটা কি? ওর কষ্ট দেখার তো মানুষ আছে, এই যে স্বয়ং তৌসিফ আছে। ও কেন নিজে কষ্ট লুকিয়ে বেড়াই? সেদিন জ্বরে করে কাঁদলো, আর কতদিন। গাড়িটা ভার্সিটির সামনে থামতেই পৌষ টাটা দিয়ে নেমে গেল। ওকে আশ্চর্য করে দিয়ে তৌসিফও নামলো। পৌষ কিছু জিজ্ঞেস করার আগেই ওর হাতে নিজের হাতের মুঠোয় পুরে এগিয়ে গেল সামনের দিকে।
পৌষ জিজ্ঞেস করলেও উত্তর দিল না। তৌসিফ ওকে নিয়ে সোজা ঢুকলো মেডিকেল সার্ভিসে। পৌষের চক্ষু চড়ক কাজ, এই বেটা সূত্রাপন নয়। পৌষের মনটাই বলছিল তৌসিফ তালুকদার কেরামতি দেখাবে। এই নাও ছালা। মাথায় টোকা খাওয়ার পর ডক্টর দেখাও। লজ্জাই পাচ্ছে পৌষ। বার 2-1 না হলেও লাভ হতো না। তৌসিফ ঢুকেই জানালো, মাথায় অনেক জোরে গাড়ির ক্লাসে বাড়ি খেয়েছে। আমি রাতে এক্সরে করিয়ে নিব, আপনি আপাতত ব্যথা কমান। মাথা 4বার চক্কর দিল পৌষে। লোকের মাথার তার 2-1টা ছেড়ে আছে। উপস্থিত ডক্টর ঠান্ডা আইসের ব্যাগটা ওর মাথায় ধরে রাখতে বলল। একটা পেইন কিলার জোর করে তৌসিফ খাওয়ালো। পৌষ না করতে মুখ চেপে গিলালো। রাগে দুঃখে কান্না পাই পৌষে। চোখ দিয়ে পানি পড়েও যেন পড়ে না। তৌসিফ অবশ্য ওর ভেজা চোখ দেখেছে, তাতে তার যায় আসে না। বউ তার কলিজার টুকরো, তোতা পাখিটা সারাক্ষণ তত করে। এই ব্যথা লাগলেই তো অসুস্থ হবে, তখন কে তার কানের কাছে ঘ্যান ঘ্যান করে প্যান প্যান করবে। সব কাহিনী শেষ করে পৌষটা বের হতে নিলেই উপস্থিত একটা মহিলা জিজ্ঞেস করলো, কি হয় তোমার? পৌষ মুখটা ভেঙে বলল, মামাতো ভাই। তৌসিফ চোখ এমন ভাবে রাঙ্গালো যেন পৌষের ভেতরের ছোট্ট কলিজাটা ধরপড় করতে লাগলো। বড়দের মতো হেসে পৌষ বলে উঠল, হে হে, জামাই লাগেন। মহিলাটি অল্প হেসে বললেন, অনেক ভালোবাসে তাই না? সামান্যতেই যা করলো। পৌষ শূন্য গলায় বলল, উনি একটু আলগা পিরিচ সবসময়ই আমাকে দেখাই। তৌসিফ এবার দাঁড়ালো না, টানতে টানতে বাহিরে আনলো ওকে। পৌষ খিলখিল করে হাসতে তখন। পেছনে মহিলাটাও হাসতে, মেয়েটা চঞ্চল। তৌসিফ গাড়িতে উঠতেই পৌষ জানালার ফাঁক দিয়ে ডাকলো, ও জামাই। চকিত দৃষ্টি ফেলে তাকালো তৌসিফ। এই মেয়ে একটা বাদর। পৌষ জানালা দিয়ে মাথা ভেতরে ঢুকিয়ে বলল, কি? সোজা ক্লাসে যাবে, নিতে আসবো। যাব না। কি করবে তাহলে? বটতলায় প্রেম করব। এক চটকানা লাগাবো গালে, মাথা ঠিক হয়ে যাবে। মাথার নাট বল্টু খুলে গিয়েছে আগেই। তৌসিফ কপালে হাত বুলিয়ে শান্তস্বরে বলল, হানি কি চাই বলো। সামনের সিটে লাঞ্চ দিয়েছি, ওই ব্যাগে আছে, খেয়ে নেবেন, ঠিক আছে? অবাক হয়ে তৌসিফ জিজ্ঞেস করলো, কেন? আসলে আমার পাতানো জামাই দুপুরে বাইরে খাই, তাই তার জন্য রান্না করেছি। তাকে খাওয়ানোর দায়িত্বটা আপনার। কি পারবেন না? তৌসিফ হেসে মাথা নাড়ল। পৌষ মাথা বের করে ড্রাইভারের সামনে সিটি বাজাতেই ড্রাইভার তাকালো। পৌষ ভেটকে দিয়ে বলল, আমার জামাইকে ভালো মতো পৌঁছে দেবেন। জি জি। ড্রাইভার বিব্রত। তৌসিফের গলা থেকে হাসি সরছে না। ও হাত নেড়ে বিদায় দিল পৌষকে। পৌষ ঢুকতেই তৌসিফের গাড়িও চলতে লাগলো। অনুভূতিগুলো এলোমেলো, তা গোছাতে বসল তৌসিফ। সত্যিই এলোমেলো একটা অনুভূতি। এক মেয়ে ওকে জাদু করেছে। এভাবে বসে থেকে ছোট থাকাকালীন মা টিফিন দিত। মা নেই, যত্নও নেই। পিয়াসী কখনো এতটা ভাবতো না। কত দিন গেল তৌসিফ না খেয়ে অফিস করলো। না সময় ছিল, না ছিল বাইরে খাবার খাওয়ার ইচ্ছে। দুপুর 3টা নাগাদ মিটিং শেষ হলো। তৌসিফের আজ ক্ষুধা লেগেছে, সাথে তারাও আছে। বউ টিফিন দিয়েছে। রুমে ঢুকে গায়ের ব্লেজার খুলেই ইমুকে বলল, আমার বাসা থেকে লাঞ্চ দিয়েছে, সার্ভ করতে বলো। ইমু অবাক হলো বটে, এই প্রথম বলে কথা। এখানে কাজ করে বছর হলো ভালোই। তৌসিফ এক ধমক দিতেই ইমু দৌড়ে বের হলো। মুখ হাত ধুয়ে সেন্টার টেবিলে বসলো তৌসিফ। বাটিগুলো সাজিয়ে রাখা, ভাত, করলা ভাজি, চিংড়ি, দুপুয়া চা, সাথে ডাল, পাশে ছোট্ট একটা বক্স। ঢাকনা খুলতেই সালাদ দেখা গেল। তৌসিফের ঠোঁট জুড়ে তখন প্রাপ্তির ছাপ। এমনিতেও কম খেলেও আজ পুরোটা সাবার করলো। টিপটি টেকর তুলে পানি পান করতেই ইমু নক করলো। তৌসিফ তাকে আসতে বলতে বলতে ইমু ঢুকলো, আর তার ছোট্ট একটা চিরকুট হাতে তৌসিফকে দিয়ে বলল, স্যার, খাবারের ব্যাগে ছিল। তৌসিফ পুরো কুচকে হাতে নিল রঙিন চিরকুটটা, তাতে গোটা গোটা অক্ষরে লেখা, ও মামাতো ভাই, আমার একমাত্র জামাই, আপনার জন্য লাঞ্চ দিলাম, খাবেন কিন্তু পুরোটা। একটা ভাতের দানাও বাকি থাকলে তাহলে আপনার মাথার চুল বাকি থাকবে না। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। ভার্সিটিতে তৌসিফ ছেড়ে গেল সেই কত ঘন্টা আগে। পৌষ ক্যাফেটেরিয়াতে থেকে একটা সিঙ্গারা নিয়ে খেতে খেতে বের হলো। উদ্দেশ্য গার্ডেনে এরিয়াতে যাওয়া। ওখানেই বসবে একটু, আরেকটা ক্লাস শুরু হবে আবার ঘণ্টাখানিক পর। প্রতিপদে আদিত্যর সামনাসামনি পড়ে গেল পৌষ। আদিত্য চোখ তুলে তাকিয়েছে। চোখাচোখি হতেই পৌষ অস্বস্তিতে পড়ল। মোটেও এখনের সাথে কথা বলতে ইচ্ছুক নয় পৌষ। একে তো বর্তমান সম্পর্ক দুটো হলো তিক্ত অভিজ্ঞতা। আদিত্য যে জঘন্য কাজ করে যাচ্ছিল তা ভাবলেই পৌষের অন্তরাত্মা কাঁপতে থাকে। বন্ধুদের সাথে নেশা করা অবস্থায় শিকার করা দৃশ্যটা যেন আজও চোখে ভাসে। পৌষ যথাসম্ভব সাইড কেটে যেতে নিলেই আদিত্য হঠাৎ ডাকল, পুষি। পৌষ দৌড়ে ঘুরালো শটান হয়ে। সম্মুখে আদিত্য। পৌষের দৃষ্টি তখন শক্ত, চোয়ালে দাঁত কামড়ে আছে। আদিত্য কিছু বলার আগে পৌষ বলে উঠল, ডোন্ট কল মি দ্যাট। আদিত্য সহজ গলায় বলল, সিনিয়র তোমার আমি, জানি। সম্মান বজায় রাখুন আপনি, আমিও রাখবো। ইট মারবেন তো পাটকেল আমিও মারবো, দূরে থাকবেন আমার থেকে। বলে পেছন ফিরে যেতে নিলে অমনি শোনা গেল আদিত্যের গলা, দেশের বাইরে চলে যাচ্ছি, কথা ছিল একটু। পৌষ আগে শুনেছে আদিত্য চলে যাবে, ভেবেছিল চলে গিয়েছে, কিন্তু এখনও যে যায়নি তা জানতো না। কাটকাট গলায় অভাবেই বলল পৌষ,
কথা শুনতে ইচ্ছুক নয় আমি, বলে কটকট পায়ে এগিয়ে গেল। পেছনে আদিত্য হতাশ দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। ওর সত্যিই কিছু বলার ছিল, আর কথাগুলো জরুরিও বটে, কিন্তু এই মেয়ে শুনলে তো। গার্ডেন এরিয়াতে বসে মেজাজ খারাপ বেড়ে গেল পৌষের। সামনে ঘাসের উপরে কোল হয়ে বসা আদিত্যর বন্ধুরা। পৌষকে দেখেই তাদের নজর আটকালো। যথেষ্ট সিনিয়র হওয়াতে ওদের আশেপাশে আবার জুনিয়র দিয়েও ভরা। চালামি করতে হবে না। পৌষ উঠে যেতে নিলেই হঠাৎ ডাক পড়ল। রাগে যেন চোখে পানি জমা যাচ্ছে পৌষের। পা চালালো সামনের দিকে। তখনই কেউ একজন পেছন থেকে ওর হাতটা টেনে ধরে। কানে ভেসে আসে ওদের কণ্ঠ। কোথায় যাচ্ছ পৌষ? ক্লাস তো শুরু হয়নি। ভাইয়ারা ডাকে ওখানে, চলো শুনে যাও। কটপটিয়ে পেছনে তাকালো পৌষ। ওর এক ব্যাচ সিনিয়র ধরেছে ওর হাতটা। ঝাটকা মেরে হাত সরিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে পৌষ বলে উঠল, হাত ধরবেন না ভাইয়া। ছেলেটা অল্প এসে কিছু বলার আগেই দুজন ছেলে উঠে এলো। পৌষকে দেখেই বলল, কি হয়েছে হাত ধরলে? কেন ধরবে? একজন আচমকা ওর হাতে খামচে ধরতেই পৌষ ছাড়াতে চাইল, পারল না। বাকিরা বসে তখনও মজা দেখছে। পৌষ আগে লাল হয়ে উঠল। হাত ছাড়েন বলছি। কি হবে হাত ধরলে? আচমকা একজন আর্তনাদ করে উঠল। বাকিরা বুঝে উঠতে পারল না। এত দ্রুত সব ঘটল যে কেউ কিছু বুঝে উঠতে পারেনি। হাত ধরে রাখা ছেলেটা আস্তে করে হাতটা ছেড়ে ব্যথায় কুকড়ে উঠল। পৌষ জায়গা মতো কিক মেরেছে। বাকি দুজন তখনও হা হয়ে আছে। পৌষ একবার সামনে তাকালো। আদিত্যর বন্ধুরা তখনও বসে আছে। এদিকে আসেনি। পৌষ বাকি দুটোর দিকে তাকিয়ে বলল, এরপর থেকে হাত ধরে থেকে সাবধান, মনে যাতে থাকে। রাগে হিসি করতে করতে ক্লাসরুমে চলে গেল পৌষ। ও যেতেই আদিত্যর বন্ধুরা উঠে এলো। আহত ছেলেটাকে ধরে বলল, চল। কই যাবো ভাই? ওদের ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে। বিচার তো দিতেই হবে। সিনিয়রের গায়ে হাত তুলে মেয়ের সাহস কত! ছেলেটা সোজা হয়ে দাঁড়ালো বহু কষ্টে। জুনিয়র তিনজনকে নিয়ে আদিত্যর বন্ধুরা হাঁটা দিল চেয়ারম্যানের রুমে। তাদের মুখেও তখনও বাঁকা হাসি। চলমান ক্লাসে হঠাৎই পিয়ন এসে নক করলো। উপস্থিত প্রফেসরের কারণে জিজ্ঞেস করতে শোনা গেল, পৌষরাত হোক, তাকে চেয়ারম্যান ডাকছেন এখনই। গলাটা যেন শুকিয়ে এলো পৌষের। নিজের নাম শোনা মাত্রই বুকটা ধক্কর ধক্কর শুরু হলো। তবুও উঠে হাঁটা দিল ও। দাঁত দিয়ে নখ কামড়ে ঢুকলো চেয়ারম্যানের রুমে। উপস্থিতি সেখানে মাঠে ছেলেগুলো। রাগে যেন দপদপ করে চলেছে পৌষের শরীর। তবুও ভদ্রতার খাতিরে সালাম জানালো চেয়ারম্যানকে। চেয়ারম্যান গম্ভীর তখন। নিজের ডিপার্টমেন্টের সিনিয়রকে মেরেছে পৌষটা। সে বিচার নিয়ে এসেছে অন্য ডিপার্টমেন্ট। খুবই বাজে একটা পরিস্থিতি। ছেলেটা সোজা হয়ে দাঁড়াতে পারছে না। চেয়ারম্যান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, পৌষটা তুমি এটা করেছ? পৌষ চমকালো, মাথা নেড়ে সাহায্য জানালো, এই কাজে সেই করেছে। স্বীকারোক্তি শুনে চেয়ারম্যানের চিওয়াল ভারী হলো। কঠিন দৃষ্টি ফেলে বললেন, এখনই সরি বলো ওদের। তোমার সিনিয়র তারা, তাদের আঘাত করো তুমি? পৌষের নাকের পাটা ফুলে উঠল। মাথা উঁচু করে বলতে চাইল, স্যার ওনারা। ধমকে ওঠে চুপ করালো চেয়ারম্যান। পৌষও তারা কম না। ও মাপ চাইল না। চেয়ারম্যান ওর দিকটা শুনতেও চাইছে না। রেগে এবার চেয়ারম্যান বলে উঠল, আস্ক সরি টু দেম পৌষটা, অর অলসো আই উইল কল ইউর গার্ডিয়ান। রাগে চোখ লাল হয়ে এলো পৌষের। দাঁত চেপে মুখে সরি উচ্চারণ করলো। চেয়ারম্যান ফোঁস করে শ্বাস পেল। পৌষটা তো সোজা বেরিয়ে নেমে গেল। ওর পা থেমেনি। একদম গিয়ে হাজির হলো সিনিয়রদের ডিপার্টমেন্টে। তাদের চেয়ারম্যানের রুমে ঢুকে নাক নাক লাল করে বিচার দিল, স্যার মাঠে ভাইয়ারা জুনিয়র পাঠিয়ে আমাকে সাথে বিয়াদবি করিয়েছে। তারা আমার হাত টেনে ধরেছিল। আমি নিজেকে রক্ষা করতে পা চালিয়েছিলাম। এখন আপনি বিচার করুন। একদমে বলে থামলো পৌষ। নিজের লাল হওয়ার কবজিটাও দেখাতে বলল না। ওদের চেয়ারম্যান করা লোক। পৌষকে বসে পানি খাওয়ালেন। ডেকে পাঠালেন ছেলেগুলোকে আনতে। আফসোস তারা ডিপার্টমেন্টে নেই। পৌষ জানে ওরা কোথায়, কিন্তু বলবে না। ওর কথা একটাই, তোরা আমার ডিপার্টমেন্টে ঢুকে আমাকে দিয়ে মাপ চাইছিস। আমি তোদের ডিপার্টমেন্টে ঢুকে বিচার চাইলাম। ব্যাস বরাবর। আচমকায় কেবিনে নক হলো। পৌষ তখন সোফায় বসা, সাথে একজন টিচার। চেয়ারম্যান অনুমতি দিতেই পৌষের রুমে ঢুকলো দরজা দিয়ে। তৌসিফকে এই মুহূর্তে মোটেও আশা করেনি সে। হঠাৎই খেয়াল হলো ওর ক্লাস টাইম শেষ। নিশ্চিত এই বেটা ওকে নিতে এসেছে, কিন্তু 10 কথার এক কথা। তৌসিফ জানলো কিভাবে পৌষ এখানে? চেয়ারম্যান ওকে দেখে দাঁড়িয়ে গেল। দুজন গলাগালি ও করলো। পাশে থাকা টিচারের সাথে কথা বলল তৌসিফ। পৌষ কিন্তু তখনও হাতে পানির গ্লাসে বসা। তৌসিফ হঠাৎই ওর হাত থেকে গ্লাসটা সরালো। চেয়ারম্যান তৌসিফের জন্য কফি আনতে বলতেই তৌসিফ বলল, আজ না, অন্য একদিন। চেয়ারম্যান বললেন। তৌসিফ হেসে বলল, বউ নিয়ে যাবো তাহলে। চেয়ারম্যান ক্যাটক্যাট করে হেসে উঠল, জানালো, ওদের বিচার কাল করছি। আজ যাও তবে বউ নিয়ে। কফির দাওয়াত রইল কিন্তু। তৌসিফ উঠল, তবে পৌষের হাতটা নিজের হাতে নিয়ে। পৌষও দাঁড়িয়ে গেল। তৌসিফ হাসি মুখে চেয়ারম্যানের আর উপস্থিতি টিচারের সাথে হাত মিলিয়ে পৌষকে নিয়ে বেরিয়ে গেল। ক্যাম্পাসে তখন খালির দিকে। বিকেল গড়িয়েছে বলে কথা। পৌষ একদম শান্তভাবেই তৌসিফের হাত ধরে হাঁটছে। কোনো তাড়াহুড়ো নেই ওদের মাঝে। গাড়িতে উঠেও পৌষ চুপ রইল। তৌসিফের শান্ত স্বরে জিজ্ঞেস করলো,
তুমি নাকি সিনিয়রদের গায়ে হাত তুলেছ হানি? না। তৌসিফ অবাক স্বরে বলল, চেয়ারম্যান মিথ্যে বলবে আমাকে? হাত না, পা মেরেছি। কি? কোথায়? টুনটুনিতে। তৌসিফ হা হয়ে গেল। ওর বউ এটা কি বলে? ফাঁকা একটা ঢোক গিলতেও বলল না ও। হক বাড়িতে একটা হইচই পড়েছে। বড় চাচা নিজে আজ তৌসিফকে কল দিয়েছিল। তৌসিফ তাকেও না করতে দুবার ভাবেনি, কিন্তু যখনই উনি বললেন দুজন এসে ঘুরে যাও, তখনই তৌসিফ রাজি হলো। দুজন এসে ঘুরে যাবে তা জানিয়েছে। চাচার মনে হলো অন্য কথা। সে জানে একবার আনতে পারলেই হলো, পোষ নিজের গড়িয়ে কেঁদে হলেও থেকে যাবে। তখন না হয় জামাই বউ দুজনই থাকলো। তৌসিফ যে বউ চাচ্চর তা তার বড় চাচা ঢের বুঝেছেন। মুখের উপরে কিভাবে বলে দিল, না বউ পাঠাবো না, বউ ছাড়া ঘুম হয় না আমার। চাচা তো এটা শুনে নিজেই লজ্জায় মরিমরি অবস্থা, শালার জামাই। শ্রেয়া বাচ্চাদের সাথে বসা, তখনই হেমন্ত বাড়িতে প্রবেশ করলো। বাবা তাকে ফোন করে আগেই বলেছে। হেমন্ত সোজা বাজারে হয়ে এসেছে। বড় মাছগুলো রান্না করে রাখতেই ড্রয়িং রুমে বসা শ্রেয়ার নাকে যেন গন্ধটা ধাক্কা খেলো। মুখ কুচকে রুমে চলে গেল ও। কেউ ততটা খেয়াল না করলেও অবশ্য। ইনিমিনি উঠে গেল মাছ দেখতে। বিহার টিচার এসেছে, সে এখন পড়ছে। বড় মাছটার দিকে তাকিয়ে হেমন্তকে জিজ্ঞেস করলো, এমু ভাই, মাছ কি ঘুমাই? হেমন্ত দাঁত কেলিয়ে হেসে বলল, মাছকে জিজ্ঞেস কর। মাছ কথা বলে হেমু ভাই? বলে তো। দুটোর গালে দুটো চুমু দিয়ে হেমন্ত রুমে গেল। শ্রেয়া হেলাম দিয়ে বই পড়ছে। হেমন্ত পা ধুয়ে এসে নিচে থেকে শ্রেয়ার কাছে হাসি মুখে এগিয়ে আসলে নিলেই নাক চেপে ধরে শ্রেয়া। হেমন্ত আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে শ্রেয়? গন্ধ, গোসল করে আসুন, মাছের গন্ধ। হেমন্ত বইয়ের মন রাখতে গোসলে ঢুকল। 10 মিনিটে গোসল ছেড়ে উঠে এক লাফে বইয়ের কোলে ঘেঁষে শুয়ে পড়ল। পেটে হাত দিয়ে বলল, বাবার কলিজা কি করে? শ্রেয়া হেমন্তর চুলে ভাঁজে হাত বুলালো। মানুষটা এত কেয়ারিং কেন? হেমন্ত শ্রেয়ার হাতে চুমু খেয়ে বলল, ফ্রুটস খেয়েছিলে? একটা ডাব কেটে আনি। শ্রেয়া জানে না বললেও কাজে দিবে না। হেমন্ত নিচে গিয়ে ডাব একটা কেটে নিয়ে পানি রুমে নিয়ে এলো। এই সময়টাতে ডাবের পানি বাবুর জন্য উপকারী। শ্রেয়া পানিতে চুমুক দিল, জিজ্ঞেস করলো, মালাই নেই? আছে তো। দিন তাহলে, আগে পানি খাও। শ্রেয়া মুখে কোচোকা করলো। ও জানে এখন পানি শেষ না করলে মলাই দেবেই না হেমন্ত। তৌসিফ আগামীকাল বউ নিয়ে আসবে হক বাড়িতে। যেহেতু মুখে বলেছে সেহেতু কথার খেলাপ সে করবে না, তাও শিওর। বাজারে গিয়ে জামাই আদরের সবটুকু প্রস্তুতি গ্রহণ করেছে দুই চাচা। চাচিরাও হাতে হাতে পিঠা বানিয়ে রাখছে। জামাই প্রথম আসবে বলে কথা। শ্রেয়া মুখটা হাসি হাসি করে বসে আছে। চিতই গুড়ি ভেজানোর জন্য বানানো হচ্ছে, যাতে আগামীকাল খাওয়া যায়। সেই পিঠা খাওয়ার জন্যই শ্রেয়া ততটা মুখিয়ে আছে। ও ধ্যানে চাচি শাশুড়ি বানানো ঝাল চিতাইয়ের কাঁচা মরিচ আর ধনিয়া দিয়ে বানানো হচ্ছে। যদিও মাত্র একটা ডিম চিতই খেলো না। গরম ধোয়া ওড়ানো একটা চিতই পিঠা এটি দিল শ্রেয়ার সামনে। শ্রেয়া ফু দিয়ে মুখে তুলে নিতেই কোথা থেকে হেমন্ত চলে এলো। ফু দিয়ে দেখে চাপা সরে পড়ল। শ্রেয় ফু দিয়ে খেতে নিষেধ করেছিলাম। ওহ, বলে গিয়েছিলাম, সরি। হেমন্ত পিঠা ছিঁড়ে ছিঁড়ে রাখলো, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। ইনিমিনি দুটোই ঘুমে টুলো টুলো অবস্থা। রাত জাগতে না পারে একটাও। রুমে ছিল। ওদের মা মাত্রই দুটোকে বিছানায় শুয়ে রেখে এলো, কিন্তু হেমন্তর গলা পেয়ে এসেছে। জ্যৈষ্ঠ আর চৈত্রও এলো। ওদের খাওয়া দাওয়া চলছে এখানে। হেমন্ত জ্যৈষ্ঠের দিকে তাকিয়ে বলল, দুটো কাল সকালে ফজরের পর ঘুমে আস না, তোদের বাইরে নিয়ে যাব। চৈত্রর মুখে টুকু শেষ করে জিজ্ঞেস করলো, কই যাবা হেমু ভাই? হেমন্ত উত্তর করার আগে ইনিমিনি হেমন্তর শরীরে পেয়ে উঠে কাঁধে জড়িয়ে ঝুলে পড়ল। কানে মুখ দিয়ে কুইকুশ শুরু করেছে দুটো। তারাও যাবে। বড় ভাই দুই গালে চপাচপ করে দুটো করে 4 জোড়া চুমুও বসালো। হেমন্ত আড়মোড়া ভেঙে শ্রেয়ার কোলে মাথা দিয়ে টান টান হয়ে সোফায় শুয়ে পড়ল। পা দুটো মেলে দিলে পড়ল। পায়ে ব্যথা বুঝলে শ্রেয়? ঠিক সেকেন্ডের ব্যবধানে ব্যাঙের মতো দুটো লাফ দিল ইনিমিনি। দুটো দুই পায়ের কাছে বসে কোলের ওপরে ভাইয়ের পা ভাগ করে দিল। ছোট ছোট হাতে পায়ের আঙুল টেনে দিতে দিতে আতকলায় বলল, এমু ভাই নিবা না? পায়ের পর মাথায় ব্যথা, ব্যথা, তারপর কাঁধে ব্যথা, এরপর পিঠে ব্যথা। সকলের মুখে তখন চাপা হাসি। বাকিটা বলার আগেই পিহা বলে উঠল। পৌষাপা থাকলেই বলতো, হেমু ভাই আপনার গলায়ও ব্যথা, আসুন টিপে দেই। সকলে হেসে উঠল। শ্রেয়া একটু পিঠা হেমন্তর মুখে দিয়ে নিজেই চোলগুলো টেনে দিল। হেমন্ত আদেশের ভঙ্গিতে বলল, পিহা শোনা, চা খাওয়াবেই? পিহা রান্না করে ঢুকতে ঢুকতে বলল, মাকে বলছি এখনই। পিহা বলতেই জ্যৈষ্ঠ পাশের সোফায় গা এলিয়ে দিল। চৈত্রর দিকে তাকিয়ে বলল, চালতা পারতে হবে, পৌষাপাকে ভর্তা বানিয়ে খাওয়াবে। যদি না থাকে? হেমন্ত ওদের উদ্দেশ্য করে বলল, তৌসিফ তালুকদার শালা তো জানে না সেটি কাকে বিয়ে করেছে। পৌষ নিজে তো থাকবে, তৌসিফকেও সহ নিয়েই থাকবে। আমার বোন বলে কথা। কথা যে এটা একদমই সত্যি তা সকলেই জানে। পৌষের স্বভাব সম্পর্কে কে না জানে। পৌষ যাবে না বলে মনস্থির করেছে। তৌসিফ বারবার বলেছে আলমারিতে ব্যাগ রাখা।
সেটাই যাতে পোষ পড়ে, কিন্তু ও পোষ যাবে না। ভালো লাগে না বড় লোকদের মাঝে যেতে। একবার হেমন্তর সাথে গিয়েছিল, কি একটা কাণ্ড ঘটালো সেদিন। ঢের শিক্ষা হয়েছে পৌষের, এসব জায়গায় আর যাবে না। তখন থেকে বাসায় নামিয়ে দিয়েই গাড়ি ঘুরিয়ে তৌসিফ কোথায় জানি গেল। জিজ্ঞেস করলেও উত্তর করেনি ঠিকঠাক, উল্টো থুতনিতে চুমু দিয়ে চলে গেল। পৌষ একা একাই ফ্ল্যাটে হেঁটে এসেছে। আপাতত গোসল সেরে সোফায় পা তুলে শুয়ে চিপস খাচ্ছে। কিছুতেই তৌসিফের সাথে যাবে না ও। সোহা নিজের রুম থেকে এসেই বুয়ার সাথে কিছুক্ষণ খচখচ করল। সেসবে পাত্তা দিল না পৌষ। মিনু একটু পরপরই উকি দিচ্ছে। তার নাটক দেখার সময় কিন্তু পৌষ কার্টুন ছেড়ে রেখেছে। নাকের পাটা ফুলে উঠল মিনুর। পৌষের বরাবর বিপরীতে গিয়ে বসল সোফায়। পৌষ তাতেও পাত্তা দেয় না। চোখে মুখে ডুবে অনায়াসে চিপস মুখে পড়েছে। ছলছল চোখে তাকিয়ে রইল মিনু। কি মনে করে উঠে গেল। সোজা সোহার কাছে গেল ও। শয়তানি হাসি দিল পৌষ। এখন নিশ্চিত সোহা আসবে। হলেও তাই। সোহা এসে কড়া গলায় বলল, রিমোট ছাড়ো। চোখ উল্টে তাকালো পৌষ। না বোঝার ভঙ্গিতে বলল, কি? টিভি রিমোট ছাড়ো। কেন? মিনু দেখবে এখন। দেখুক। সোহা বিরক্তি হয়ে বলল, এসব দেখে না ও। সেটা ওর ব্যাপার, চোখের ব্যাপার, আমার না। সোহা কটমট করে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, ভদ্রমতো কথা বলো। শুনবো না, যান ফোটুন এখান থেকে। শেষবার বলছি। পৌষ খেপে গেল। ওর গলাটা যেন কচু খাওয়ার পর যেমন চুলকায় ঠিক তেমন করে চুলকে উঠল। ফুঁসে উঠে বলল, টিভি আমার জামাই কিনেছে, বাসা আমার জামাই করেছে, রিমোটও আমার জামাইয়ের, সোফাও আমার জামাইয়ের, আর ওই জামাই হলো আমার। এর মানে বোঝেন? এর মানে এসব আমার, দিব না। সোহা টিটকারি করে বলল, এসব দেখেই গলায় ঝুলিয়েছেন মেয়ে? না হয় এত সব জেনে ওকে বিয়ে করে অমন পুরুষকে, যার চরিত্র। আচমকা সোহার কপালে গিয়ে রিমোট লাগলো। পোষ ছুঁড়ে মেরেছে। ততটা লাগেনি অবশ্য। তৌসিফকে নিয়ে ওভাবে বলাতেই ও রাগ উঠে গিয়েছিল। রিমোট ছুঁড়ে ফেলে কটকট পায়ে চলে গেল ওখান থেকে। সোহা তখনও চোয়ালে ফাঁকা করে বসে আছে। এই মেয়ের সাহস কত, সোহাকে রিমোট ছুঁড়ে মারে। তিনটা ছেলে হাতে ব্যথায় কুকড়ে উঠল। মুখ বাঁধা থাকায় শুধু গঙ্গানির শব্দ শোনা নাই। হঠাৎই গাড়ির ভেতর থেকে আদেশ এলো মুখ খুলে দেবার। ভেতরে মানুষটা তাদের আর্তনাদ শুনতে চায়। তিনজনের হাত পুনরায় মুচড়ে ধরতেই তারা ব্যথাতর শব্দ তুলল। গাড়ির কাজটা উঠে গেল আলগোছে। অন্ধকারে সহসা মিলিয়ে গেল তা বাতাসের বিপরীতে শাঁসা শব্দ করে। বাড়িতে ঢুকবে এমন সময় আদিত্যকে দেখল তৌসিফ। ওর সাথে দেখা হচ্ছে না আজ অনেক দিন। আদিত্যকে দেখেই ডাকলো ও গাড়ি থেকে নেমে, আদিত্যর পা থেমে গেল। চাচুকে দেখে এগিয়ে গেল ও। তৌসিফ শটান হয়ে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কবে যাচ্ছিস? এই তো যাচ্ছ কিছুদিন আর। তো অবস্থা কি? আদিত্য অল্প চোখ তুলে তাকালো, তারপর ধীরে বলতে চাইল, চাচ্ছ তুমি পুষিকে? গগন কাঁপিয়ে ধমক দিল তৌসিফ। এই পুষি কি বল? তোর মুখ থেকে পুষি পৌষ রাত কোনোটাই জানি না শুনি আদি। চাচি ডাকবি তুই, জিভা কেটে নিব আমি। এই চাচি না, চাচি আম্মু ডাকবে। বল মনে থাকবে? দারোয়ান সহ দুই একজন কাজের মানুষ তাকালো ওদের দিকে। আদিত্য হাত মুঠো করে রাখলো। তৌসিফ ওর নড়চড় না দেখে থমকালো, কথা বল। আদিত্য মাথা নাড়ল। তাতে পোষালো না তৌসিফের, গলায় বলল, মুখে বল। ডাকবো না। কি ডাকবি? কথা বল আদি, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আদিত্যর হাতের রগগুলো ফুলে উঠল। সেটা উপশিরা দেখা যাচ্ছে যেন। রাগে অপমানে মাথা নিচু করে বলল, চাচি। চাচি না, চাচি আম্মু ডাকবি। মনে থাকে যেন। তোর চাচার বউ সে, তাকে নিয়ে একটা অক্ষরে যদি এদিক ওদিকে করিস, আমি তৌসিফকে তুই ভুলে যাব। কাঁধে করে যদি ঘোরাতে পারি তাহলে ছুঁড়েও ফেলতে পারি। তৌসিফ পা বাড়ালো সিঁড়ি দিয়ে, পেছনে না ঘুরিয়ে বলল, তোর কোন বন্ধু যাতে পৌষরাতের আশেপাশে না থাকিয়ে, এরপর জানে মেরে দিব। আদিত্য চমকে তাকালো, অবাক হয়ে প্রশ্ন করলো, আমার বন্ধু? তৌসিফ কথা বলল না, পেছন ফিরে আদিত্যর কাঁধে চাপড়ে বুকের বাঁ পাশে হাত রেখে নরম স্বরে বলল, তুমি আমার ছেলের মতো আদি, তোমাকে আমি কতটা ভালোবাসি তা তো জানোই। জানো না? আদিত্য মাথা নাড়তে তৌসিফ অল্প হেসে বলল, বাসায় যা। আদিত্য চলে যেতে তৌসিফও হাঁটা দিল। বউ তার নিশ্চিত রেডি হয়ে বসে আছে। রুমে ঢোকার আগেই ওকে আটকালো সোহাগ, কপালের সাথে ব্যান্ডেজ করে। আদৌ কতটুকু কি হয়েছে কে জানে, সে মাথা পেঁচেছে সাদা ব্যান্ডেজ দিয়ে। তৌসিফ এক বল তাকিয়ে প্রশ্ন করলো, মাথায় কি হয়েছে? সোহা নাক টেনে বলল, পোষ করেছে এটা। তৌসিফ অবাক হলো, আশ্চর্য হওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো, মানে ও কেন করবে? নিশ্চিত এমন কিছুই করেছো তুমি সোহা? সোহা অবাক হলেও আমলে নিল না। আক্রোশ মিশ্রিত গলায় বলল, আমার মাথায় রিমোট আছাড় মেরেছে ও, এখনও এর বিচার পাবো না। বেয়াদব মেয়ে সে একটা, বড় ছোট মানি না। তৌসিফ ঠান্ডা করলো মাথা। তার কাছে সময়টা গুরুত্বপূর্ণ। সুহাকে জানালো, আমি কথা বলছি ওর সাথে। কথা বলছি? কি বলার আছে? এই যে আমার মাথা, এরপর কি বলার আছে? তৌসিফ কথা বাড়ালো না, রুমে চলে গেল। মুড নষ্ট করার ইচ্ছে আপাতত নেই। ঘুটঘুটে অন্ধকারের রুম দেখে পুরো কুচকালো তৌসিফ।
পৌষ কোথায়? ওকে তো রেডি হয়ে থাকতে বলেছিল। লাইট অন করতে করতে ডাকলো, হানি আর ইউ দেয়ার? লাইট অন হতে বিছানায় দেখা গেল ওকে। কাঁথায় মাথা দিয়ে সহ ঢেকে রেখেছে। তৌসিফ ফুস করে শ্বাস ফেলল। কাঁথা সরাতে নিলেই পুষ শক্ত হয়ে রইল। তৌসিফের মাথায় রাগ উঠে গেল। এই মেয়ে কেন জ্বালাচ্ছে ওকে? তৌসিফ একটানে কাঁথা সরালো। পুষ তবুও ঠ্যাটার মতো পড়ে রইতেই তৌসিফ একটানে ওকে ধরে তুলল। পুষ চোখ খুলল না। তৌসিফ এবার দিল একটা ধমক। কি সমস্যা? কি হয়েছে? সোহাকে কেন মেরেছ? কেন জ্বালাচ্ছ আমায় তুমি? রেডি হওনি কেন? পুষ মাথা তুলে তাকালো, রাগী সুরে বলল, ওই সোহা। কি বলো? বলতে দিন। মুখের কথা টেনে টেনে বলল, বলো। এত কেন জ্বলেছে ওই সোহার জন্য? মনে হচ্ছে পাতলা ডালে বাগার দিল কেউ। আপনাকে চরিত্রহীন বলেছে, টিভি রিমোটের জন্য বলেছে। মানলাম আমি তর্ক করেছি, তাই বলে এমন কথা বলবে? শুধু বলেছিলাম টিভি রিমোট আর বাসা আমার জামাই, এর মানে আমারই। তৌসিফ নরম হলো, ওকে কাছে টেনে চিরবির করে উঠল পৌষ। তৌসিফ তাকে শক্ত করে শান্ত করতে জানে। ওর হাত ধরে নিতে নিতে বলল, রেডি হওনি কেন হানি? যাব না তো? যেতেই হবে তোতা পাখি। যাব না। তৌসিফ চোখ গরম দেখাতেই চুপসে গেল ও। আলমারি খুলে ব্যাগ নিয়ে কাপড় বের করে চমকালো, এটা শুধু কাপড় না, এটা তো নাইট ড্রেস। পৌষ তাতে দাঁত চেপে বলল, এটা পরে যাবে? তৌসিফ তো স্বাভাবিকভাবেই ওটা সরালো, জানালো, আরে শাড়ি আনলাম তো হানি, ওইটা পরবে। এটা ফিরে এসে পড়বে। এটা কিছুতেই পরবো না আমি। এখন না তো হানি, এটা ফিরে এসে পড়বে, শুধু আমার সামনে। দাঁতে দাঁত চেপে পৌষ দ্বিতীয় ব্যাগটা হাতে নিল। কালো রঙের একটা শাড়ি, অসম্ভব সুন্দর বটে। পৌষের মনটা ঝলমলিয়ে উঠল সহসা। মুখে হাসি ফুটে তুলল, কিন্তু তা বেশিক্ষণ টিকল না। ব্যাগে পুনরায় হাত ঢোকাতেই ব্লাউজ ও অন্য কিছু বেরিয়ে এলো। চোখ বড় বড় করে তাকালো পৌষ। রাগে ছুঁড়ে মারল তা, যা গিয়ে পড়ল তৌসিফের মুখে। পৌষ হেসে বলল, আপনাকে বলছি এসব আনতে। তৌসিফ মাথা থেকে হাত নিয়ে বলল, আমি না আনলে কে আনবে? চেয়েছি আমি, লাগে তো। আপনাকে বুঝতে বলেছি অসব বলেও। এসব কোন ধরনের আপনি? সাইজ কে বলেছে আপনাকে? আমার বউ, সঠিক বেশ ঠিক সব সাইজ আমার জানা আছে। পোষ তৌসিফের হাত থেকে টেনে নিল ওটা। দৌড়ে গিয়ে ঢুকলো ওয়াশরুমে। ভেতরে গিয়ে গালিও দিল দুটো, যা ছিল অতি সত্যা। এই মেয়ের মুখের বুলি হয়েছে এই দুটো কথা। তৌসিফ নিজের সুটবুট বের করলো। তারা ওখানে স্পেশাল গেস্ট। বউয়ের সাথে বলতে গেলে এই প্রথম বন্ধুদের সাথে দেখা, একটু হাব ভাব তো ঠিক রাখতেই হয়। মাঝারি শরীরে অতি স্বল্পই মেদ, সুন্দর করে তাতে কালো শার্ট পরা, ছোট ছোট সাদা স্টোন তাতে দৌতি ছড়াচ্ছে। মাথায় সাধারণ একটা কালো হিজাব পরা, দেখতে সাধারণ হলেও অতি সাধারণ সেটা। তো উচিত যেন ঢোকিলতেও ভুলে যাচ্ছে। তার পরনেও কালো প্যান্ট, সাদা শার্ট, তার উপরে কালো ব্লেজার। দাঁত দিয়ে দাঁত চেপে রাখলো তৌসির। মানুষ সে এতটাও ভালো না, না ভালো তার নিজের অতীত। শুধুমাত্র এই মেয়েটিকে দেখার পর থেকেই তার মধ্যে পরিবর্তন আসা শুরু করলো। না হয় তৌসিফ তালুকদারের রোগে রোগে শয়তানি চলে অনেকেই আগে পিছে তা বলে বেড়াই। পা বাড়িয়ে এগিয়ে ভ্যানিটির সামনে গেল তৌসিফ। সেখানে বক্সে রাখা ডায়মন্ডের 4টা চুড়ি। তৌসিফ তা নিয়ে পৌষের সামনে এসে হাতের কবজি ধরে দুটো দুটো করে পরালো। 2 আঙ্গুলে দুটো আংটি পরিয়ে তাকালো সরাসরি মুখের দিকে। সাজ অতি নগণ্য। পৌষে ততটা সাজগোজ পছন্দ করে না, তা এতদিনে তৌসিফ বুঝে গিয়েছে। অথচ সামান্য সাজে পৌষের মুখের আদল ঘুরে গিয়েছে। তৌসিফের বাগানে যেন স্বয়ং জ্যোৎস্না নামলেও আলো ছড়াচ্ছে। তপ্ত হওয়া ওষ্ঠ দুটো আর টিকতে চাইল না। পৌষের থুতনিতে তার নিজের অবস্থান ও খবরদারি দেখালো। পৌষ আস্তে করে জিজ্ঞেস করলো, বের হবেন না? শু পরিয়ে দাও বলেই কাউচে বসলো। শাড়ি পরা অবস্থায় কাজটা মুশকিল বটে, কিন্তু তৌসিফ সেদিকে নজর দিল না, বলেই যেন খালাস। পৌষ কালো শু নিয়ে সামনে এলো। শাড়ি পরা অবস্থায় ওভাবে বসাটাও সম্ভব হলো না। পাশ থেকে তুল নিয়ে তাতে বসে তৌসিফের পা নিচে কোলের উপরে তুলে রইল। পৌষের এতে ভালোই বেগ পেতে হলো, কিন্তু এই বিষয়টা নিয়ে তর্ক করতে পারল না। নিজের ঘাড়ে সে নিজের কোপ মেরেছে। একদিন সোহা জুতা চুজ করে দেওয়ার পরই তো পৌষ কাণ্ড করলো। এখন ঠেলা সামলাও, পৌষটা ঢেলা সামলা। তৌসিফ তার স্টোনের পার্স পৌষের হাতে দিয়ে হাত পাক ধরে হাঁটা দিল। গাড়িতে উঠেই তৌসিফ আজ ড্রাইভারকে বলল, ইউ ক্যান লিভ। ড্রাইভার সরে দাঁড়ালো। মাঝের মধ্যে ওই স্যার একা ড্রাইভার করে। গাড়ি ডোর খুলে পৌষকে জায়গা করে দিল তৌসিফ। গাড়ি সামনে উঠতেই ওর আঁচল ধরে কোলে দিল তৌসিফ। নিচে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি চলতে শুরু করেছে। ছোট করে তৌসিফ শুধালো, এত আনিজের কিছু নেই হানি, এমন এও না। পৌষ হোহা কিছুই করল না। তৌসিফ ডান হাতে স্টিয়ারিংয়ে রেখে বা হাতে পৌষের হাত ধরে টেনে নিজের হাতের মুঠোয় নিল। ওভাবে রেখেই বলল, কি হয়েছে? বাসা আসার পর আপনার সাথে কথা আছে আমার, একটু জরুরি। পৌষের ভাষা প্রকাশ করেছে, মামলা সিরিয়াস। তৌসিফ বুঝলো এখন বউকে ঘাঁটতে গেলেই ঝামেলা হবে। গাড়ি
তাই মাথা নেড়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। ঘণ্টা খানিকের মাঝে নিজেদের গন্তব্যে পৌঁছালো ওরা। একজন কালো স্যুটবুট পরা বিশাল দেহের লোক এসে গাড়ির ডোর খুলে দিল। তৌসিফও বের হয়ে পাশের ডোর খুলে পৌষের হাত ধরে বের করলো। শাড়ি আঁচল গুছিয়ে দিয়ে নিচের বাহুর ভাঁজে ওর হাতটা নিয়ে হাঁটা দিল সামনে। তৌসিফের অপেক্ষায় ছিল সকলে। ও আসা মাত্রই ওর বন্ধু রৌনক এগিয়ে এলো। তৌসিফের সাথে হাঁক করলো, তাকালো পৌষের দিকে। পৌষ অবাক চোখে এদিক ওদিকে দেখছে। এরকম পরিবেশে সে কখনোই আসেনি। চারিদিকে চোখ ধাঁধানো, মন মাতানো চাকচিক্য, মানুষের সমারোহে অনেক কিছু। জায়গাটা এতই বিশাল যে বুঝে ওঠা যাচ্ছে না। রৌনক পৌষের দিকে হাত বাড়িয়ে হাসি মুখে বলল, আমাদের ভাবি। হাত বাড়ানো হাতটা অবলীলায় তৌসিফ ধরে নিচে হ্যান্ডশেক করলো। হাসি মুখেই জানালো, হ্যাঁ ও পৌষটা। রৌনক বোঝালো তৌসিফ তার বউ নিয়ে সিরিয়াস, হাত পর্যন্ত ছুটে দেবে না। অল্প এসে রৌনক বলল, বস তাড়াতাড়ি আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। তৌসিফ মাথা নাড়ল। বাদ বাকিদের সাথে শুধু চোখের দেখা হলো। সময় অনেকটা অতিক্রম হওয়াতে আগে তার ওরা উদ্ভাবনের কাজটাই সারল। প্রেস মিডিয়া থাকায় পৌষকে আগে সাইডে বসিয়ে এসেছে তৌসিফ। পৌষ যে অস্বস্তি বোধ করেছিল তা তৌসিফ বুঝতে পেরেছিল। পৌষ সাইড থাকা সবটা স্পষ্ট দেখতে পেল। লাল রিবন কেটে তৌসিফ তারকদার প্রবেশ করেছে। এত এত মানুষের ভিড়ে বন্ধুর কাজের জন্য আর শোরুমের ম্যাটেরিয়ালের প্রশংসা করেছে। পৌষের চোখের পলক যেন পড়েই না। এই লোক এতটা গুছিয়ে কথা বলে। হাত নাড়ারও ভঙ্গিও অদ্ভুত সুন্দর। পরিপাটি এক মানুষ, অথচ এর নামের আগে পরে কত কালির ডাক পড়েছে। পৌষের আজ কিছুর উত্তর চাই। হঠাৎ একটা যুবতী মেয়ে এসে দাঁড়ালো পৌষের সামনে। পৌষ তাকাতেই দেখলো মিলল সুন্দরী রমণীর। হাই সোসাইটি হাই পড়া মেয়ে দেখে বোঝা যাচ্ছে বয়স তার 18 কি 19। পৌষকে পা থেকে মাথা পর্যন্ত দেখে প্রশ্ন করল, তুমি পৌষরাত? পৌষ মাথা নাড়তেই মেয়েটা ঠোঁট গোল করে বলল, ও, বলে আবারও খুঁটে খুঁটে দেখতে লাগলো। পৌষ বিরক্তি হলো বটে, জিজ্ঞেস করলো, কিছু বলবে? আর সে চুলগুলো পেছনে সরিয়ে বলল, তুমি জানো তৌসিফ আমাকে পছন্দ করতো, তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে হলো না কেন? আর সে অবাক হলো বটে, মেয়েটা রিয়াক্ট করলো না কেন। আর সে পুনরায় বলল, উই ওয়ার ইন ডিপ লাভ। বাপের বয়সী তোমার সে লজ্জা লাগে না? কাঠখোট্টা এই জবাবে আরশির চোখে কৌটোর থেকে বের হওয়ার উপক্রম। এত বড় কথা শুনেও এই মেয়ে এত শান্ত। আরশি পাশে বসলো ওর, অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে না তুমি? কি শুনতে চাও? এই যে বললাম আমি বাইরে মানুষের কথা কানে তুলে নিজের সংসারে কেন অশান্তি করব? আমি কি পাগল? আরশি পুনরায় বলল, তৌসিফ তোমাকে? ওকে থামিয়ে পৌষ বলল, তোমাকে কি বিয়ে করেছে? করলেও আমার সমস্যা নেই। তার নামে অনেক কিছু বিয়ের আগে শুনেছি, এখন আমি বিয়ের পরেই শুনলাম। বলে দাঁড়িয়ে গেল পৌষ। চোখের পানি লুকাতে অন্য সাইডে চলে গেল। ক্লাস থেকে টিস্যু বের করে চোখের কোণা মুছে নিল অতি সাবধানে। পুরো তৌসিফ তালুকদার এর জলজান্ত রহস্য যাকে খোলাসা করতে গিয়ে প্রতিনিয়ত তাতে ডুবে যাচ্ছে পৌষ। আর সে অবাক হলো বটে, মেয়েটা কিভাবে মুখের উপরে বলে দিল তৌসিফ তালুকদার তার বাবার বয়সী। সে কি জানে রৌনকের ভাতিজিও? ফাঁকা ঠোক গিলল আরশি। যদি চাচুকে বলে দেয় এই মেয়ে? কিন্তু সত্যিও সত্যি, এটাও সত্যি, আরশি ভালোবেসেছিল তৌসিফ তালুকদারকে। তার ব্যক্তিত্ববানের কাছে তার নামের ওটা সকল কথা আর বয়স কোনো ম্যাটারই করে না। তৌসিফ কথা শেষ করে পৌষকে খুঁজতে এলো। বন্ধুরা সব চালিয়ে মারছে তাকে, বউ দেখবে তারা। সবগুলো মুখিয়ে আছে একদম। পৌষকে নির্দিষ্ট জায়গা না পেয়ে তৌসিফের ভ্রু কুঁচকাল। এদিক ওদিকে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখলো তার নির্দিষ্ট রমণীর ও যে কোনায় দাঁড়িয়ে আছে, ডাগর ডাগর চোখে আশপাশ দেখছে। তৌসিফ ওইদিকে পা বাড়াতেই একটা ওয়েটার এলো পৌষের সামনে। ট্রেতে কিছু ড্রিঙ্কস রাখা, সাথে ফ্রুট স্যালাড। অফার করতে পৌষ হাত বাড়ালে নিতে গলা শুকিয়ে গিয়েছে তার। যেই না নিবে অমনি ওর বাড়ানো হাতটা ধরে ফেল তৌসিফ। পৌষ অসন্তোষ প্রকাশ করে বলল, কি হয়েছে? কি খাবে আমাকে বলো? নিচ্ছিলামই তো। ওয়েটারের দিকে তাকিয়ে তৌসিফ বলল, ফ্রুট জুস নিয়ে আসো গো। মাথা নেড়ে চলে গেল ওয়েটার। পৌষ অবাক হয়ে জিজ্ঞেস করলো, ছিলই তো, অ্যালকোহল ছিল ওগুলো। বড় বড় চোখ দিয়ে তাকালো পৌষ, চোখ মুখ বিকৃত করে বলল, কি? জি মাই হানি, কাম। তোমার জন্য অনেকে অপেক্ষা করছে। এখানে ভালো লাগছে না। লাগবে, চলো। গোমরা মুখ করে বলল পৌষ। তৌসিফের বন্ধুরা হাঁ করে তাকিয়ে আছে। এত ছোট মেয়ে বউ করে তাহলে তাদের হুট্টাকাট্টা বন্ধু এমন ঘরকোনা হলো বুঝি। আড্ডা দিতেও সময় থাকে না তার। রৌনক ফিসফিস করে তৌসিফের কানে বলল, এই 38 বছর বয়সে এসে 20 বছর বয়সী বউ নিয়েই তাহলে ঘরমুখী হলে তুই? তৌসিফ চোখ রাঙালো। তাতে রৌনক চুপ করে গেল। তবে বাকিরা থেমে নেই। তারা পৌষকে আপটুটো দেখেই নানান প্রশ্ন করে যাচ্ছে। তৌসিফ ওদের থামিয়ে বলল, ওইদিকে চল, বসে কথা হোক।
একদম সাইডে বিশাল বড় বসার জন্য খালি জায়গা। ওরা গিয়ে বসলো সেখানে। রৌনকের বউ পৌষকে দেখে মিষ্টি মুখ করে বলল, এই তো অনেক ছোট তৌসিফ। তা পৌষ রাত সামলাতে পারছে তো আমাদের তৌসিফকে? পৌষ উত্তর করার আগেই হামজা নামের একজন বলে উঠল, পারেনি আবার আমাদের তৌসিফ ঘর ছাড়া আজকাল কিছু বুঝে। পৌষের চিন্তা হলো, তাদের কথা অনুযায়ী তৌসিফ আগে বাসায় বেশি থাকতো না। তাহলে সোয়া যা যা বলল আজ তা কি মিথ্যা? সোয়ার কথা অনুযায়ী তো কথা মিলছে না। তবুও তাড়াহুড়ো করে না পৌষ পুনরায় একজন প্রশ্ন করল, ব্যাটা বউ তো তোর ছোট ছোট, মজা নিতেও পারছি না ভাবি বলে। পৌষের ছোটন্ত মুখটা আর আটকে রইল না, ফুরুত করে কথা বেরিয়ে এলো, এতক্ষণ ধরে মজা নিচ্ছেন আপনারা? আরও বাকি আছে? সবগুলো হাঁ করে তাকিয়ে রইল। পরেক্ষণে হুহা শব্দে হেসে উঠল। তৌসিফ মুখ মুচকি হাসল। তার তোতা পাখিটা আজ চুপচাপ ছিল, যা দেখে তার মনের কথাও ও কষ্ট হচ্ছিল। এখন কথা বলতে শান্তি লাগছে দেখে। ওদের কথার মাঝে জুস এলো। তৌসিফ পৌষের হাতে দিয়ে বলল, ক্ষুধা লেগেছে? পৌষ উত্তর করার আগেই পাখিরা মজা নেওয়া শুরু করলো। জুসে চুমুক দিল পৌষ। তার বিরক্তি লাগছে। এই এত বড় বড় দামড়া দামড়া ব্যাটাগুলো এমনভাবে কথা বলছে যেন এরা ভার্সিটি পড়ুয়া ছেলে। বউগুলো তো এত কম না। এই যে পৌষ ডোজ খাচ্ছে, তার মধ্যে একজন তার কানে কানে ফালতু কথা জিজ্ঞেস করেছে। পৌষ তার কথায় মুচকি হাসলো। তৌসিফের পেটে গুঁতো দিতেই তৌসিফ ওকে পাশ থেকে জড়িয়ে ধরলো। আরেকজনের বউ সরাসরি জিজ্ঞেস করলো, তো পৌষ বিবাহিত জীবন কেমন লাগছে? পৌষ মানে শক্ত করে হাসি মুখেই বলল, জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো যাচ্ছে। সকাল থেকে রাত জামাই নিয়ে খুব একটু সুখী আছেন। আপনার কেমন যাচ্ছে? মহিলাটি হক চকালো। এই বয়সে তাদের সংসারে মন নেই, দুজনেই কাজে ব্যস্ত। বাচ্চাগুলোও বড় হয়েছে। এই তো। উত্তরে তিনি হাসলেন, বললেন, তোমারই তো সময় এখন, জামাই আঁচলে বেঁধে রাখো। এত সুন্দর জামাই ছুটে গেলে সমস্যা। মুচকি হাসলো পৌষ, বলল, সে দিন শেষে আমারই কাছেই ফিরে আসবে, তাকে বেঁধে রাখার প্রয়োজন নেই। পৌষের এহেন উত্তরে তৌসিফ অবাক হলো বেশ। পৌষ কি তবে তৌসিফকে নিজের ভাবে? বাকিরাও ওর উত্তরে মুগ্ধ হলো। তারা মন থেকে চায় তৌসিফ ভালো থাকুক। পিয়াসী তার জীবনের অনেকটা সময় কেড়ে নিয়েছে। ডিনার করতে বসতে দেখা গেল ভিন্ন চিত্র। পৌষের প্লেট থেকে চামচ দিয়ে কিছু কিছু নিয়ে তৌসিফ খাচ্ছে, আবার নিজের প্লেট থেকেও পৌষকে খাওয়াচ্ছে। এদের কারো মনে একটু খাবারের প্রতি তিক্ততা নেই। হঠাৎই তাদের মনে পড়লো পিয়াসির কথা। তখনও তারা ডিনার করেছিল। তৌসিফ শুধু নিজে ছিঁড়ে একটা চিকেন পিয়াসির প্লেটে তুলে দিয়েছিল, কারণ ছিল পিয়াসির চিকেন বেশি পছন্দ। অবাকের বিষয় হলো পিয়াসি তা ছুঁড়ে দেখে নি, বরং সেই খাবারও খেলো না। তৌসিফ তখন বন্ধুদের সামনে বউকে উঁচু রাখতে সুন্দর করে মিথ্যে বলেছিল, আরে ওর ওসিডি আছে। অথচ সবাই তৌসিফের চোখের ভাষা বুঝেছিল। এত এত আদর যত্নের পর এহেন আচরণ কোনো পুরুষই সহ্য করতো না, অথচ প্রেমিক পুরুষ করেছিল। বাস্তব চিত্রটা আরও সুন্দর হতো। ফ্রুট স্যালাড খাবে না দেখে তৌসিফ চোখ গরম দেখে পৌষের মুখে দিচ্ছে। লিপস্টিক ব্র্যান্ডের হওয়াতে ছোটই আছে, কিন্তু তবুও টিস্যু দিয়ে মুছে মুছে তৌসিফ বলছে, পকেটে করে নিয়ে এসেছি, খাও, এরপর লাগিয়ে দেব। 2 চামচ খেয়ে আর খেলো না পৌষ। তৌসিফ খাচ্ছে বাকিটা। তৌসিফের খাওয়া সেরে শুধু একটা চিকেন বল আধ খাওয়া রাখা। অবলীলায় তা চামচে তুলে মুখে দিল পৌষ। তৌসিফ জিজ্ঞেস করলো, ভালো লাগছে? পৌষ মাথা নাড়তেই রৌনকের দিকে তাকিয়ে পৌষ বলল, প্যাক করিয়ে দিস তো, রাতে ক্ষুধা লাগলে ওর তখন খাবে। রৌনক হাসি মুখে সায় জানালো। এত এত দাম্পত্যের মাঝে দেখা যাচ্ছে শুধু কৃত্রিম সাজসজ্জা আর আভিজাত্য, অথচ এই অসমবয়সী জুটিটার মধ্যে আছে শুধু সামঞ্জস্য ও কৃত্রিমতা আর প্রেম, যা সকলকে মুগ্ধ করবে। দিগন্ত থেকে দিগন্ত টেনে নিয়ে যাবে রূপকথার এই জগৎ। খাওয়া দাওয়ার পাট চুকে যেতে দেখা মিলল ভিন্ন দৃশ্যের। সামনে ফাঁকা স্থান, যেখানে দলে দলে দাম্পত্যরা কাপল ডান্সে ব্যস্ত। লাইভ মিউজিকে ঝকঝক পাশেই। তৌসিফের আড্ডারা দিচ্ছিল এতক্ষণ। আড্ডার মাঝেই বার কয়েক ওর পেটে গুঁতো দিল পৌষ। তৌসিফ তাকাতেই কেমন একটা মুখ করে। ওর মনে অবশ্যই তৌসিফ জানে, বাচ্চারা যেমন এক জায়গায় বেশিক্ষণ টিকে থাকে না, তেমনই পৌষরা। তৌসিফ আদর করে ভুলিয়ে ভালিয়ে রাখছে ওকে। কিছুটা জাপানিজভাবে ডেকোর করাতে চাইছিল গদিতে বসা ওরা। তৌসিফে হেলান দিয়ে বসে নিজের বাহুতে পৌষের মাথা হেলিয়ে দিল। ওদের আড্ডা চলছিল জমকালোভাবে। পৌষ নজর ঘোরালো। বাড়ির ব্যবস্থা করা। কয়েকজনে কি সুন্দর করে গিলছে শুধু। ঠোঁট উল্টাই পৌষ। আর কতক্ষণ? ওদের আড্ডায় মন বসছে না ওর। এদের কথা শুরু হয় বিয়ে শাদী, আর শেষ হয় বাসর ঘরে, এমন একটা অবস্থা। তৌসিফ বারবারই বন্ধুদের চোখ রাঙিয়ে রাঙিয়ে চুপ করাচ্ছে। পৌষ মনে করে গালি দিল, শালা এক একটা বুড়ো হয়ে জোনা হয়ে গেছে, অথচ ভাবখানা এমন যে কচি কদু। হঠাৎই রৌনক হাসি দিয়ে উঠে দাঁড়ালো। তৌসিফের দিকে তাকিয়ে বলল, চল ডান্স হোক একটা। তৌসিফ কিন্তু না করলো না। তার শখ আছে বউ নিয়ে অনেক। আহ্লাদীপনা তার ভালো লাগে। বউ মানে আদরই হবে, সোহাগী হবে।
এদের পা থেকে মাথা পুরোটাই থাকবে আহ্লাদে ভরপুর। এরা হবে মধুর রস, যা আহরণ করবে তার একমাত্র পুরুষ মৌমাছি। তৌসিফ পৌষের দিকে হাত বাড়িয়ে দিল বসা অবস্থায়। বাকি বন্ধুর বউ নিয়ে ফ্লোরে ততক্ষণে রৌনক জোর দিয়ে বলল, কাম ফাস্ট ম্যাম। পৌষার আর চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি নাচবো না, বউ নাচাতে এসেছেন আপনি? তৌসিফ একটু থতমত খেলো, নিজেকে ধাতস্থ করে অসহায় চোখে তাকিয়ে বলল, ইটস নট লাইক দ্যাট হানি। পৌষ চোখ তুলে তাকাতেই দেখল একজোড়া চোখ খুব আশা ভরসা নিয়ে তাকিয়ে আছে। পৌষে ফাঁকা চোখ গিলল। কিছু বলবে তার আগেই কোথা থেকে আর সে হাই হিলে টকটক আওয়াজে তুলে ওদের সম্মুখে এসে দাঁড়ালো। তৌসিফের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে আবেদনীভাবে বলল, মেয়ে হাই কপাল, শালে বলে কি? পৌষের জামাইকে পৌষেরই চোখের সামনে আরেক মেয়ে বলে মেয়ে আই। এই মেয়ে মুখ না খামচে ধরে দিবে পৌষ। পৌষ ছো মেরেছে, উঠল চিলের মতো। আরশির বাড়ানো হাতে এক চাপড় মেরে তৌসিফের হাত ধরে উঠে দাঁড়ালো। মারি শক্ত করে যেতে যেতে বলল, তোমার বাবার বয়সী এই ব্যাটা, বুঝেছ? একদম তোমার চাচাকে বিচার দেব, বলবো আপনার ভাতিজি বিয়ে করার জন্য মুখিয়ে আছে, দেখবে কোনো একটা কাঁচাখড় ধরে এনেই এখনই বিয়ে করিয়ে দেবে। আরশি হা হয়ে তাকিয়ে রইল। ওর বোধগম্য হলো না কিছুই। তৌসিফ যেতে যেতে পৌষকে বলল, কি দরকার ছিল? ও তাই তো, কি দরকার ছিল না? কচি মেয়ে দেখলে আপনার বুকের ভিতরে তৈ তৈ করে। কিসব বলো তুমি হানি? আমার বই তো কচি। পরেরটুকু কানে কানে বলল, আজ সাধু পুরুষ বলেই তুমি ফিটফাট আছো হানি। আমি অসাধু হলে তোমার তোতা পাখি তত তত যে কোথায় যাবে তা ঢের জানা আছে আমার। কথায় কথায় ওরা ডান্স ফ্লোরে চলে এলো। আশেপাশে সবাই হেলে তুলে নাচছে। পৌষ অসহায় চোখে তাকিয়ে বলল, জামাই নাচ তো আসে না আমার। তৌসিফ একজনে পৌষকে নিজের কাছে নিল। এক হাতে কোমরে ধরে পৌষের হাত রাখলো নিচের বুকে। টিপ টিপ শব্দ করছে পৌষের বুকে। তৌসিফ ফিসফিস করে বলল, আমাকে সারাক্ষণ ইশারায় নাচিয়ে এখন বলে তুমি নাচতে পারো না? গানে সুরে সুরে সকলে তখন নিচে বিভোর। হঠাৎই অ্যানাউন্সমেন্ট হলো, এখন সকলে নাচ করবে। পৌষ আশেপাশে দেখে অবাক বনে গেল। বেহায়া বেসরম নির্লজ্জ সবগুলো এখানে। এক একটা বুড়ো বুড়ি যুবক যুবতীরা এমনভাবে নাচ করছে। তৌসিফ নেশালা চোখে তাকিয়ে রইল। খুব ধীরে ধীরে সে মুখ এগিয়ে আনলো পৌষের কাছে। এক হাতে পৌষের চুলের পেছনে দিয়ে হিজাব চেপে ধরে অতি যত্নে সে চুমু দিল পৌষের থুতনিতে। পৌষ চোখ বুজে নিল। বলা হয় সঙ্গত সে লোহা ভাসে, পৌষের সাথে বোধহয় তাই হলো। সে হঠাৎই তৌসিফের ওষ্ঠ ধরে নিজের ওষ্ঠধর চেপে ধরল। তৌসিফ অবাক বনে গেল, তবে নিজেও সায় চালালো। অনুভূতি তাদের আজ ভিন্ন। দুজনেই প্রাপ্তবয়স্ক। তাদের মাঝে বাধা বলতেই কিছুই নেই। স্বাধীনভাবে দুজন লেপটে গেল একে অপরের সাথে। বাড়ি বসে আর সে দেখল সবটা। কষ্টে তার চোখে পানি চলে এলো। তার কাছে তৌসিফ তালুকদার মানুষটা বেশ শখের ছিল। সে খুব করে চেয়েছিল তাকে। এখন পৌষকে দেখে যেন রাগ চেপে গেল ওর মাথায়। ক্লাচ হাতড়ে একটা মেডিসিন পাতা বের করলো। কিছু ক্যাশ ওয়েটারের হাতে দিয়ে গোপনে কিছু বলে আরশি সরে দাঁড়ালো। যেই আগুনে তার বুকে চলেছে তার কিছুটা স্পুলিংয়ের শিকার না হয় পৌষ তালুকদারও হোক। বন্ধুদের পাল্লায় পড়ে একে একে দুই পাত গিলে নিল তৌসিফ। প্রায় সময়ই খাওয়া হয় তার। তবে পৌষকে বিয়ের পর গিয়েছিল একদিন। সেই দিনটাই সে আঘাত করেছিল পৌষকে। নেশা যদিও তার অত সহজে হয় না, তবুও আজ 2 গ্লাসের মাথা ভার হয়ে এলো যেন। পৌষ গিয়েছে ওয়াশরুমে, সেই ফাঁকেই গিলেছে তৌসিফ। রৌনক আরেক গ্লাস হাতে ধরে দিয়ে বলল, পৌষ আস্তে আস্তে গিলে ফেল। তৌসিফ হেসে বলল, বউ ভয় পাই না আমি, বলে গিলে নিল। প্রায় 10 মিনিট পর ও যখন পৌষ এলো তখন তৌসিফ উঠে দাঁড়ালো। বউ কোথায় গেল ওর? তৌসিফ লেডিস ওয়াশরুমের সামনে যেতে দেখলো শাড়ি ঠিক করতে করতে পৌষ বেরিয়ে আসছে। তৌসিফ গিয়ে বাকিটা পট বউকে ধরে নিয়ে এলো। ওর পা তখনও টলছে, যদিও এটা হওয়ার কথা না। এতটুকুতেও তৌসিফের গলায় ভিজে না। যা শব্দ করতেই পৌষ জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না, বাসায় যাচ্ছি আমরা। বাচ্চা গেল কি একটা জায়গায়, ভালোই লাগে না। তৌসিফ রৌনকের দিকে তাকিয়ে বলল, চিকেল বল দিয়েছিস? গাড়িতে পাঠিয়েছি। রৌনকের বউসহ বাকিরা এসে পৌষকে বিদায় জানালো। কেউ কেউ আবার পৌষের কানে কানে পরামর্শ দিল। আমলে নিল না পৌষ। তৌসিফ বিদায় জানিয়ে গাড়িতে পৌষকে বসিয়ে বলল, 2 মিনিট বসো, আসছি। পৌষ কিছু বলার আগে তৌসিফ চলে গেল। ভেতরে ঢুকে রৌনক একটা হাসি মুখে ইনটেক বোতল খুলে দিল। দাঁড়িয়েতেই তার ঠোঁটে লাগলো তৌসিফ। বেশিক্ষণ লাগলো না, সে সাবার করে নিল সবটা। রৌনক জিজ্ঞেস করলো, প্যাক করে দিব? তোর শালা, এখন এসব খাই না আমি, বউ আছে না। সবে মাত্র কিলাপ পাবলিক। এই কথা বললে বুঝতে বাকি আর রয় না তাকে নেশায় ধরেছে নাকি সে নেশাকে ধরেছে। টলতে টলতে বেরিয়ে এলো তৌসিফ। রৌনক দৌড়ে এসে পেছনে এলো। গাড়িতে তুলে দিল তৌসিফ, বসলো পেছনে। রৌনকই ওর ড্রাইভার আনিয়েছে। জানা আছে তৌসিফ তালুকদার এখন ড্রাইভ করতে পারবে না, তবে এতটা ইফেক্টও পড়ার কথা ছিল না।
মুখে চুইংগাম চিবোতে চিবোতে পৌষের কাঁধে মাথা দিল তৌসিফ। নাকে অল্প গন্ধ আসতেই পৌষ বলে উঠল, কেমন একটা গন্ধ আসছে। তৌসিফ মুখ খুলে বলল, নতুন পারফিউম হানি। তৌসিফের কথা বলার ধরন দেখে পৌষ বুঝল না কি হয়েছে, তাই জিজ্ঞেস করলো, ঠিক আছে? তৌসিফ হঠাৎই শাড়ির আঁচল সরিয়ে পেটে হাত দিল। পৌষের কাঁধে মাথা রেখে বলল, মাই হানি, ক্যান আই হ্যাভ সাম? পৌষ তড়িৎ গতিতে তৌসিফের মুখের সামনে নাক নিয়ে বলল, ইয়াক, কিসের গন্ধ আসছে? এই, আপনি মদ খেয়েছেন নাকি? তৌসিফ শটান হয়ে বাবু সেজে বসল। গম্ভীর কণ্ঠে বলল, আমি ওসব খাই না পৌষরাত। একদম সংসাজে গাড়িতে বসে রইল তৌসিফ। যেই না চুপ করেছে আর কথা নেই। এইদিকে গাড়ির এক কোণায় সিটিয়ে বসা পৌষ, ওর মন মেজাজ খারাপ হয়ে আছে। এই লোক কলা অব্দি মদ খেলে এখন বলছে সে নাকি এসব খায় না, তাহলে গন্ধ আসে কোথা থেকে? এখন আবার ঢং দেখিয়ে চুপ করে আছে। এইসব থেকে পৌষ অবশ্য একটু ভয়ও আছে। এসব মাতাল টাতাল তার ভয় লাগে। এদের হুঁশজ্ঞান থাকে না, বলা তো যায় না কখন কি করে বসে। আচমকায় তৌসিফ ধক করে মাথা রাখলো পৌষের কোলে। ভয়ে অমাগো বলে উঠলেও সত্যি বলতে পৌষে ব্যথাও পেয়েছে। এভাবে এত বড় ভারী মাথা ভাতটা পুরো হুট করে কোলে রাখাতে এই ব্যথাটা পেয়েছে। তৌসিফ ওর কোলে মুখ কুচে দিয়ে বলে উঠল, চুল টেনে দাও হানি। না। কণ্ঠ বান্দার একদমই স্বাভাবিক না। ভয়ে ভয়ে পৌষ ওর চুলে হাত রাখতেই খপ করে হাতটা ধরে আটকালো তৌসিফ। হঠাৎ এহেন কাণ্ডে পৌষের বুকটা ধরাস করে ওঠে। তৌসিফ দুই পাটি দাঁত বের করে হেসে জিজ্ঞেস করলো, তোমার চোখ মুখ এমন দেখায় কেন হানি? আর ইউ ড্রাঙ্ক? হাই কপাল, কই যাবে এখন পৌষ? ও কি চলতি গাড়ি থেকে ঝাঁপ দেবে নাকি মাটি ফাঁক করে ঢুকে যাবে? এই কুলকুল দুই কুলি হাতড়িয়ে উত্তর পায় না পৌষ। গলা পর্যন্ত নিচে গেলে এই বান্দা এখন পৌষকে জিজ্ঞেস করে পৌষ গিলেছে কিনা। এও হওয়ার কথা। হাত দিয়ে ঠেলে সরালে চাইলো ওকে পৌষ, তবে সম্ভব হলো না। এত তামড়া তামড়া লোকটাকে কিছুতেই সরানো গেল না। পৌষ হতাশ, বড়ই হতাশ। তৌসিফ কোলের মধ্যে মাথা দিয়ে গুতাগুতি শুরু করলো। এই যারা কোথায় রাখা যায়? মূলত সে ঘুমাতে চাইছে এখানে, কিন্তু জায়গা হচ্ছে না। পৌষ অল্প স্বল্প ব্যথা পেয়ে বলে উঠল, আমি ব্যথা পাচ্ছি তো। তৌসিফ ফটফট করে মাথা তুলল। বড় করবে তাকে জিজ্ঞেস করলো, আমি কখন ব্যথা দিলাম? অশ্লীল হচ্ছে দিন দিন। আকাশ থেকে যেন টুপ করে মাটিতে পড়ল পৌষ। লজ্জায় ওর যান যায় যায় অবস্থা। ড্রাইভার যদিও সামনে তাকিয়ে কিছু কান্ত গাড়িতেও ভেতরে এই লোক এমনভাবে কথা বলবে কে বুঝেছে। পৌষ চুপ করে থাকাতে তৌসিফ ওর হাতটা ধরে টেনে নিজের কোলে তুলল। পৌষ চমকালো। তাকে এই মাতাল লোক গাড়ি থেকে না ধাক্কা দিয়ে ফেলে দেয়। কপাল ভালো বলে হলো, বরং না হলে পৌষকে নিজের সাথে জড়িয়ে ধরল তৌসিফ। কানা ফিসফিস করে বলল, নৌকা চলছে হানি, নড়াচড়া করো না, পরে যাবো পানিতে। তখনই গাড়িটা একটা ঝাঁকি খেলো। সাথে সাথে হৈ হৈ করে উঠল তৌসিফ। ভয়ে এবার পৌষ কেটে ফেলার উপক্রম হলো। তৌসিফের দ্বিতীয় কাজে পৌষ বাদ রাখতে আর পারল না। গাড়ির সিটে দুপা তুলে তাতে এখন বসিয়ে রেখেছে ওকে তৌসিফ। তার এক কথা এক দাবি, বউ ডুবে যাবে। সিটের নিচে সব পানি। ড্রাইভারকে ধমক দিল তৌসিফ, আস্তে নৌকা টানো মাঝি, বসেও এসেছি, ডুবে যাবো তো। ড্রাইভার পুরাতন লোক, ক থেকে চন্দ্রবিন্দু সাত সবটাই তার জানা, তাই তো এতটা রিয়াক্ট সে দেখাচ্ছে না। আচমকায় পৌষের বোবাকান্ডা হু হু আকারে রূপ নিল যখনই গলা ছেড়ে গান ধরল তৌসিফ, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। আর গাইতে পারল না বেচারা। নেশার তালে গাড়িকে নৌকা ভাবলেও বউকে কিন্তু সে ফুপাতো বোন ভাবতে পারেনি। বউকে বউই ভাবছে সে। কথায় বলে পাগলের বোঝ 16 আনা। পৌষের মন বলতে চাইল মাতালের বোঝ 100 আনা। বউয়ের কান্না দেখে তৌসিফ তালুকদারের গলায় সুর বদলে গেল। পায়ের উপরে বসিয়ে রাখা বউকে সে টেনে টেনে কোলের উপরে নিল। 2 চোখ মুছে দিতে দিতে বলে উঠল আদরে গলায়, আহা আহা, আমার বউ কাঁদে কেন? তৌসিফকে এত মাসের বিবাহিত জীবনে এহের রূপে পৌষ দেখেনি। বয়ের আত্মা গলায় আটকে আসছে। কোনো কথা শুধু বলল, আমি যাব না আপনার সাথে। পৌষ ভাবলো খেপেই না চায় এই লোক, কিন্তু এই খেপানাটা উল্টো কিটকিট করে হাসতে লাগলো। পৌষের ভয় বাড়ল। ও কাঁদো কাঁদো গলায় ড্রাইভারকে বলে উঠল, ভাই আমাকে আমার বাসায় দিয়ে আসুন, আমি যাব না মাতাল খোরের সাথে। হঠাৎ গাড়ি কাঁপিয়ে ধমক দিল তৌসিফ। ছিটকে গেল পৌষ। তৌসিফ দাঁত বের করে ধরে বলল, বেয়াদব হচ্ছ দিন দিন তুমি। যে আমাকে মাতাল ডাকে কেউ? কে মাতাল? আমি কি মদ খেয়েছি যে মাতাল হবো? পৌষ থম মেরে গেল। তৌসিফ রূপ বদলানোর গিরগিটির মতো সুট বদলে বউকে ধরে নরম হয়ে পড়ল। হানি, জানাই হাবা উম্মা। পৌষের হঠাৎই যেন রাগ উঠে গেল। ধরাক করে সরে গিয়ে বলল, নো উম্মা, শুনুন সামনে থেকে, মুখে গন্ধ আপনার, খচ্চার লোক। বাড়িতে চলে আসায় ডোর খুলে বেরিয়ে এলো পৌষ। পেছনে থেকে সমান তালে তৌসিফ চিল্লিয়ে যাচ্ছে, বউ গেল, আমার বউ গেল পানিতে, বউ ডুবে গেল আমার। পৌষ পেছনে তাকালো না আর, সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ড্রাইভার ধরে ধরে তৌসিফকে বের করতেই তৌসিফ গমগমের স্বরে বলল, আমি পানিতে হাঁটি, মাটিতে হাঁটি,
আমি, কিন্তু বাতাসেও হাঁটি। জি মামা। তোর মামি কই? ভেতরে গিয়েছেন। দেখলি আমাকে রেখে চলে গেল। পৌষ রুমে ঢোকার আগেই দেখলো সুহাব বসা সোফায়। ওর দিকে না তাকিয়ে পৌষ রুমে ঢুকে জুতা আর হিজাব খুলল। হাতের চুড়িগুলো খুলতেই পেট মুচড়ে উঠল ওর। ওয়াশরুমে ঢুকে গলগলিয়ে বমি করে দিল পৌষ। এতক্ষণে যাবৎ বিশ্রীগন্ধের মধ্যে ছিল ও। কতবার মুখের সামনে এসে কথা বলেছে তৌসিফ। এই গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসতে যেন। তৌসিফকে ড্রাইভার রুমে নিতেই সোহা আটকে দিল। থমথমে গলায় বলল, সোফায় রেখে যাক। ড্রাইভার বললে কেউ কিছু বলল না। সামান্য কর্মিছে তৌসিফকে সোফায় রেখে যেতেই সোহাব মেইন ডোর লক করে দিল। তৌসিফের কাছে এসে গায়ে হাত দিলেই তৌসিফ সরিয়ে দিল। নিবু নিবু চোখে বলে উঠল, ও সোহাব, রুমে যাও। সোহা মুচকি আসলো। সে বুঝে গেল তৌসিফ তালুকদার নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তাই তাকে যেতে বলেছে। এর মানে সে আজ ভালোই গিলেছে, কারণ এক দুই বোতল দিয়ে গলা ভেজায় তৌসিফ। আজ যেহেতু টলেছে, এর মানে গিলেছে ভালোই। সোহা ওর পাশে বসতে বসতে বলল, তোমার বউ রুমে, দিয়ে আসবো? আই উইল ম্যানেজ। সে তোমাকে ধোকা দিল, অথচ তুমি তার কাছেই যাবে? ধোকা শব্দটা কানে পিটল যেন তৌসিফের। মাথায় তুলে জিজ্ঞেস করলো, পিউ? সোহা মুচকি হাসলো, মাথা নেড়ে বলে উঠল, তোমার পিউ তোমার রুমে। কখন এসেছে জানি না তো। তোমার অপেক্ষা করছে, যাও। তৌসিফের চোখ দুটো জ্বলে উঠল, রাগে দপদপিয়ে উঠল মস্তিষ্ক। উঠে যেতে লাগলো টলমলে পায়ে। এদিকে সোহা হাঁটা দিল নিজের রুমে। তার কাজ শেষ, আজ ওই মেয়ে বুঝবে তৌসিফকে। রুমে ঢুকতেই তৌসিফ দেখল কালো শাড়ি পরা কেউ ওর বিছানায় উল্টো দিক হয়ে ফিরে আছে। তৌসিফের কানে পাচ্ছে পিউ। বিকৃত মস্তিষ্ক তখন তত সব বোঝে না। আচমকা গিয়ে পেছন থেকে চুলের মুঠি চেপে ধরতেই পৌষ চিৎকার করে উঠল। তৌসিফ ছাড়ল না, চুল ছেড়ে গলায় চেপে ধরে বলে উঠল, কেন এসেছিস এখানে? পৌষের চোখ দুটো বড় বড় হয়ে এলো। মনে হচ্ছে শ্বাসরোধ হয়ে মারাই যাবে এখনই। তৌসিফ আরেকটু চেপে ধরে বলে উঠল, কেন এসেছিস এত বছর পর? আমার পৌষরাত কোথায়? ওকে কি করেছিস? আমার সুন্দর সংসার ভেঙতে এসেছিস তুই? জানে মেরে ফেলবো। পৌষের মুখ লাল হয়ে এলো। তৌসিফের হাতের উপর দিয়ে হাত দিয়ে সরাতে চাইল। পুরুষ শক্তির সাথে পারল না, কোনো মতে শুরু করলো, আমি পৌষরাত। তৌসিফের চাপ বাড়ল, ছটপটিয়ে উঠল পৌষরাত। চাপা সরে গঙ্গিয়ে উঠে পৌষ তৌসিফের হাত ঠিলে ছাড়াতেই পৌষ আপাতে আপাতে বলে উঠল, আমি আমি আপনার পৌষরাত। এই যে আমি। তৌসিফ পুনরায় একবার গলা চেপে ধরেই ছেড়ে দিল। ছাড়া পেতে এই রুম থেকে দৌড়ে যেতে নিল পৌষ। শাড়িতে পা পরে একদম ড্রেসিং টেবিলের কোনায় লাগলো কপালটা। যান বাঁচাতে উঠে দৌড়ে পাশের রুমে গিয়ে দরজা আটকে দিল পৌষ। লক করে বিছানায় পাশে থাকা পানি খেয়ে নিল। গলা এলিয়ে দিল বিছানায়। এখনও তার দম আটকে আসছে। প্রায় 2 ঘন্টা পার হলো। রাত গভীর থেকেও গভীর হচ্ছে। বিছানায় এলোমেলোভাবে শুয়ে আছে তৌসিফ। তার পরনের জুতোটা অবধি খোলা হয়নি। ধীরে ধীরে তার চোখের পাপড়ি নড়াচড়া শুরু করলো। চোখ খুলে তৌসিফ নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। আস্তে ধীরে মনে পড়ল কিছু। উঠে দাঁড়ালো রয়ে শোয়ে ও। এদিক ওদিকে তাকিয়ে দেখলো রুম ফাঁকা, পৌষ নেই। তৌসিফ চালাক মানুষ, ও সহজেই বুঝে গেল ওর ড্রিঙ্কস বয়ের করা হয়েছে। উঠে সোজা ফ্রিজের কাছে গিয়ে দুটো লেবু নিল ও। কিচেনে ঢুকে ক্যাবিনেটে গেল, নিয়ে গোল গোল করে কেটে নিল। পা দুটো তখনও টলছে যেন। মুখে লেবু দিয়ে কপাল কুঁচকে নিল তৌসিফ। শক্ত চোয়ালে চিরবির করে ওঠে ওর মস্তিষ্ক। ওর ড্রিঙ্কস স্পাইক করার সাহস কার আছে তা দেখে নেবে তৌসিফ। এই বোতলে ওর নেশা হয় না কখনো। লেবু খেয়ে ভালো মতো কুলি করলো ও। মুখে আরেকটা স্পাইস লেবু দিয়ে পাশের রুমে গেল ও। জানা কথা, এখানে আছে পৌষ। বউকে যে আঘাত করেছে তা কিন্তু তার মনে নেই। তৌসিফ অবশ্য কিছুটা বিরক্ত ও। ওর মনে হচ্ছে অবছা অবছা ও স্বপ্নে পিয়াসিকে দেখেছে, আঘাতও করেছে এমন মনে হচ্ছে। প্রাক্তন মনে রাখার মানুষও তৌসিফ না। দরজা লোক দেখে অবলীলায় চাবি দিয়ে খুলে নিল তৌসিফ। পায়ের জুতা মোজা খুলে সোজা বিছানায় গেল ও। কাঁদতে কাঁদতে তার বউ ঘুমিয়েছে তা অজানা তার কাছে। অবচা আলোয় রুমে আসছে বারান্দা থেকে। এলোমেলো শাড়িতে তার শয্যায় তার একান্ত নারী। তৌসিফ ঝুঁকল, চুমু দিল কপালে। এককালে হাত রেখে গলা চুমু দিতে পৌষ নড়ে চড়ে উঠল। তৌসিফ যেন পুনরায় একবার পৌষকে চাইল। ওর দেহ মন খুব করে টানছে। চোখ বুজে শ্বাস নিল তৌসিফ। এক হাতে শাড়িতে দিতেই ঘুমের মতো লাফিয়ে ওঠে পৌষ। তৌসিফকে দেখে ওর ভয় বেড়ে গেল। বড় বড় চোখে তাকিয়ে পৌষ বলে উঠল ভীতু স্বরে, আমি পৌষরাত, আমি পৌষ, আমি পিউ না। তৌসিফের ভ্রুতই কুচকে গেল সহসা। গম্ভীর কণ্ঠে ডাকলো, হানি। এই একটা ডাক পৌষের কলিজা ঠান্ডা করে দিল। হাউমাউ করে কেঁদে এতক্ষণে ভয় পাওয়া তৌসিফকে জড়িয়ে ধরল পৌষ। তৌসিফ ভরকে গেল, 2 হাতে বুকরে জড়িয়ে ধরল পৌষকে। অবাক কণ্ঠে বলে উঠল, কি হয়েছে আমার তোতা পাখি? পৌষ কথা বলতে পারল না। তৌসিফ ওর মাথায় হাত বুলালো। শাড়ির আঁচল তখন অবহেলায় পড়ে। পৌষ তৌসিফের গলায় মুখ গুছে কেঁদে উঠল শব্দ করে। তৌসিফ বুঝল হয়তো পৌষ এই প্রথম ওকে দেখে এমন ভয় পেয়েছে। আদুরে গলায় পৌষ বলে উঠল, আমি আম সরি,
আমার ড্রিঙ্কে কেউ স্পাইক করেছে। আই এম সরি জান। পৌষ তৌসিফের গালে হাত রাখলো। পাশের গলাটা ভরে আদরের সহিত এলোমেলো চুমু দিতে দিতে বলল, আমাকে ভুলে গেলেন কিভাবে আপনি? কিভাবে ভুলে গেলেন বলুন, কথা বলুন। তৌসিফ বুঝল না। হঠাৎ ওর হাতে চিটমিট করতে লাগলো। লাইট অন করে ও অমনি আটকে ওঠে তৌসিফ। পৌষের কপাল কেটে সাইড থেকে রক্ত বের হচ্ছে। এবার পাইকে তৌসিফকে আলু চালু ব্যাঙ্গের খালু। তার মাথা খারাপ হয়ে গেল। অ্যান্টিসেপটিক দিয়ে কপালে ছোট ছোট পট্টি করে লাগিয়ে দিতে ব্যস্ত গলায় বলল, কিভাবে কাটলো? পৌষ চুপ করে রইল। তৌসিফ ওকে কাছে টানলো, কপালে চুমু দিয়ে বলল, কথা বলো পৌষ রাত। চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়তেই তৌসিফ এবার ওর থুতনিতে চুমু দিল। গালে হাত রেখে পৌষ বলে উঠল, আমাকে কিভাবে ভুলে গেলেন আপনি? তৌসিফ বুঝল না কিছুই। ওর অবুজ চাহনি দেখে পৌষে নরম স্বরে বলল, আমাকে পিউ পিউ বলে গলায় চেপে ধরেছিলেন আপনি। তৌসিফের টনক নড়ল হঠাৎ। গলায় তাকাতেই স্পষ্ট দেখল লাল আঙ্গুলের ছাপ। পাকা ঠকিল তৌসিফ। কি বলবে ও? যেটা স্বপ্ন ভেবেছিল সেটাও বাস্তবে করেছে, তাও কিনা ওর কলিজার টুকরোর সাথে। পোষ বেহারের মতো তৌসিফের গলা জড়িয়ে ধরল। ভালোবাসা না পাওয়া এই মেয়েটা আজ আত্মসম্মানে ভুলে গেল। অনুনয় করে বলল, আমাকে আর ভুলবেন না? হ্যাঁ, আমি কোথায় যাব? আপনি না বলেছিলেন আমাকে ভালোবাসেন, বলুন। পোষ চুমু দিল তৌসিফের হাতের উল্টো পিঠে। পুনরায় বলল, যে জিনিস আমাকে ভুলিয়ে দেয় সেই জিনিস না খেলে কি খুব ক্ষতি হবে? তৌসিফের কথা বলার ভাষা হারিয়ে ফেলল। কপালে কপাল ঠেকিয়ে বসে রইল ওভাবে। সময় অতিক্রম হতেই শোনা গেল এক তৃষ্ণার্ত প্রেমিক কণ্ঠ। পৌষরাত। অন্তর পড়ে তখন ধকধক শব্দ। পৌষ উত্তর করে, আমাকে মাফ করে দাও। আচ্ছা। ওকে বুকে জড়িয়ে বিছানায় গা এড়িয়ে দিল তৌসিফ। সারা মুখে চুমু দিয়ে বলে, আজ তোমাকে পেতে মন চাইছে হানি। আজ না, তুমি বলেছিলে যেদিন চাইবো সেই দিনই। বলেছিলাম আমি সম্পূর্ণ সুস্থ হই। আমি সুস্থ আছি তো। বলে তৌসিফ দুজনের কথা আটকে দিল নিজের ওপরে। পোষ ঝটপট করতেই ছাড়া হলো। তৌসিফ হাজার অনুনয় করেও কাজ হলো না আজ। পোষ অনুমতি দিল না। হতাশার শ্বাস পেলে তৌসিফ বলল, ক্ষুধা লেগেছে তোমার নিশ্চিত? চলো। পৌষরাত উঠতেই ওর শাড়ির আঁচলটা কাঁধে তুলে দিল তৌসিফ। কিচেনে ঢুকে দেখলো কিচেনে বলের প্যাকেটটা রাখা। তৌসিফ সেগুলো প্লেটে তুলে ওভেনে দিল। গরম করে পৌষের সামনে এনে রেখে বলল, কাল আবার আনিয়ে নিবনি, সবগুলো খেয়ে নাও। পৌষের ক্ষুধার চোটে মুখে দিল। রাতে ওর ক্ষুধা পায় শুধু। পৌষ তৌসিফের মুখেও অবশ্য দিল। এতগুলো খাওয়া সম্ভব না। দুজন খেতে আচমকা পৌষকে পাচা করে তুলে তৌসিফ। পৌষ গলাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। দুজনের মাঝে আর কথা হলো না। অতি যত্নে ওকে ওদের রুমের বিছানায় রাখলো তৌসিফ। দরজা লক করে এসে টেম্পারেচার কমিয়ে গায়ে কাঁথা সাদা শার্টটা খুলে ছুঁড়ে মারলো অজানার উদ্দেশ্যে। পৌষের কাছে আসতেই পৌষের বুকটা টিপটিপ করতে লাগলো। সময়টা বর্ষাকাল। হঠাৎই বাহিরে বৃষ্টি শুরু হলো। উত্তাল পাতাল আবহাওয়ায় বদ্ধ করে সূচনা হলো এক নতুন অধ্যায়ের। পৌষের শাড়ির আঁচলটা স্থানচ্যুত হলো সেই কখন। গভীর রাতে আশেপাশে একদমই নীরব। তপ্ত শ্বাস পেলে অস্থির তৌসিফ। পৌষের কপালে ছোট্ট পট্টিটা খুলে পড়তেই কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ল। পৌষের পাশ থেকে হাতে বালিশ পেয়ে তাতে কপালে মুছল ও। এদিকে তৌসিফের হুঁশহারা। ওর উন্মাদনায় পৌষ যেন মরে যাচ্ছে। পৌষ নিজের সবটা উজাড় করে দিল। ওর প্রেমে হাবুডুবু খেলে তৌসিফ। পৌষের সেই প্রেম সুধা পানে অস্থির তৌসিফ। এদিকে তৌসিফের উৎপীড়ন। পৌষ হারিয়ে গেল যেন গহীনে। সেখানে তার নিস্তার নেই। তৌসিফ ছাড়া তার কোনো গন্তব্য নেই। পৌষের শুরু এবং সমাপ্তি দুটোই যেন তৌসিফ, যার আদরের সোহাগে ভেসে যায় পৌষ অতল গহ্বরে। রাত যেন শেষ হয় না, সেই সাথে শেষ হয় না তৌসিফের ভালোবাসা। দুটো দেহ আজ এক। এই গভীর রাতে তাদের প্রেমের সাক্ষী হলো ঠান্ডা বিন্দু বিন্দু বৃষ্টি। শেষ রাতে তৌসিফ ক্লান্ত হলো বটে। পৌষকে টেনে বুকে জড়িয়ে নিতেই পৌষ ভাঙা গলায় নাক টেনে বলল, এই মামাতো ভাই। বাকিটা বলার আগে ওর মুখ বন্ধ করে তৌসিফ ভারী শ্বাস ফেলতে ফেলতে বলল, এর জন্য তুমি দায়ী হানি। ভোর কেটেছে সে কখন, অথচ ঘুম ভাঙানি চড়ি যুগলে। বাইরে চড়িগুলো কিন্তু বারান্দায় হাজির। তারা নিজেদের শব্দে কিচিরমিচির করছে। এককালে রোদে পর্দা ভেদ করে রুমে উকি দিল। রুমের ভেতরটা একদম ঠান্ডা। কনকনে ঠান্ডা বললেও ভুল হবে না বোধহয়। তৌসিফ তালুকদার এভাবেই ঘুমায়। রুমে সাইবেরিয়া বানিয়ে সে গায়ে কম্পিউটার নিয়ে ঘুমায়। মাঝে মধ্যে খালি গায়ে শুয়ে থাকে। আজকের বিছানা দৃশ্যটা অবশ্য ভিন্ন। দুটো কম্পিউটারে দিয়ে ঢাকা দুজন। আপাত মস্তক ঢাকা পৌষের। তার অস্বস্তি বোঝা দায়। সে যেন এখানে নেই। তৌসিফের মাথাটা শুরু দেখা যাচ্ছে। তার বুকের মধ্যেখানে পৌষের মাথাটা নেওয়া। কোনো মতে ফাঁকফোকর দিয়ে শ্বাস নিচ্ছে ও। তৌসিফের ঘুমের মাঝে পরন্ত নিঃশ্বাসগুলো উষ্ণতায় ছড়াচ্ছে রৌদ্রোজ্জ্বল বেলায় পৌষের মুখে। আদরে পৌষ কুটিয়ে যায়। তার ক্লান্ত দেহ ঘুম আজ খুব করে হানা দিয়েছে।
সবার আগে অবশ্য ঘুম তৌসিফেরই ভাঙল। মর্নিং ওয়ার্কে যাওয়াটা তার স্বভাব, যে মিস দেওয়া হয় না সচরাচর। একটা লাইফস্টাইল আছে তৌসিফ তালুকদারের। এখন তো দায়িত্ব যেন আরও বাড়ল। গত রাতে চড়ুই পাখি আটকিয়েছে সে খাঁচায়, তার হৃদয় কোঠরিতে করা ছোট্ট একটা সোনার খাঁচা, যাতে ধরে বেঁধে সে বন্দি করেছে এক পাখি। সেই পাখি বড়ই রঙিন, প্রতিনিয়ত তৌসিফকে কাল সাত রঙের খেলা দেখায়। জমিয়ে রাখা সাত ভালোবাসার এলোমেলোভাবে বিলিয়ে দিতে উৎসাহিত করেছে। তৌসিফ পাগল বনে গিয়েছিল, উন্মাদের মতো আচরণ করেছে সে। পৌষ আশকারা দিয়েছে অবশ্য। তৌসিফ কিন্তু অবাকও হয়েছে, তার বউটা এত সাপোর্ট তাকে দিবে তা ইহকালেও সে ভাবেনি। কিন্তু সে এটাও মানে তার বউটা ঠিক নেই, রাত থেকে কিছুটা অসুস্থ বটে। এমন তাগড়া জোয়ান পুরুষ সামলানো তার জন্য কষ্টসাধ্য। তৌসিফ সেটা জানে এবং বোঝে, তবুও কিভাবে যেন অবুঝ বনে গেল। এতদিনে জমিয়ে রাখা প্রেম সে উতলে দিয়েছে। পৌষ একেবারের জন্য বাধা দেয়নি। তৌসিফের ভাবতেই অবাক লাগে যেন। চোখ খুলে তৌসিফ পুরোপুরি ভাবে। অনুভূতি হচ্ছে বুকের মধ্যে থাকা ঘুমন্ত পাখিটাকে। সে একদম গুটিয়ে আছে। সকালেই তো ঘুমালো পাখিটা। তৌসিফ ছাড় দেওয়ার মানুষটা, সে ছাড় দেয়নি। সবটুকু প্রেম সুধা সে পান করেছে। চোখ খুলে মুচকি আসলো তৌসিফ। হাজার হোক জোয়ান পুরুষ সে, তার চাহিদা ছিল। পৌষকে পেতে কতবার যে মরিয়া হয়ে উঠত, কিন্তু পাওয়া হতো না। আজ যেন সে তার সবটুকু সুখ পেল। মাথাটা ভেতরে ঢুকিয়ে পৌষের কপালে চুমু দিল একটা। বউ তার গভীর ঘুমে মগ্ন। তৌসিফ গভীরভাবে নিচের মাঝে লেপটে নিল ওকে। হঠাৎই খেয়াল, বউটার শরীর গরম। তার বাড়িয়ে এসি রিমোটটা টেম্পারেচার বাড়িয়ে দিল ও। গায়ে হাতড়ে দেখলো শরীরটাও অল্প গরম। ভোরে গোসল করাতেই কি এমন হলো? তৌসিফের মাথায় কিন্তু চিন্তা ঢুকে গেল। বউয়ের শরীর খারাপ থাকা যাবে না, বউ থাকবে ফিটফাট। লাতানো বউ হলে তো হবে না। তৌসিফ আস্তে করে ডাকলো, পৌষটা। উত্তর পেল না। কিভাবে আসবে? তৌসিফ ডেকেছে অনেক ধীরে। ঠোঁট কামড়ে আবারও ডাকলো ও, হানি। ওয়াকাপে না প্লিজ। খেতে হবে তো, মেডিসিন নিতে হবে, জ্বর আসছে। পৌষ বুকে খাপটি বেঁধে মুখ দিয়ে ঘষে সেখানেই সেটিয়েই রইল। তৌসিফের মায়া হলো বটে, কিন্তু তুলতে তো হবেই। তাই আস্তে করে মুখটা গলায় নামিয়ে ছোট্ট একটা কামড় বসালো। ঘুমের মাঝে কেঁদে উঠল পৌষ। তার চোখ খুলছে না। তিনি চোখ মেলার আগেই অজস্র অজস্র চুমু বসালো। কানে শব্দ এলো, সরি সরি হানি। চোখের কার্নিশ পেয়ে পানি গড়িয়ে পড়েছে। পৌষ চোখ খুলতেই দেখা মিলল তৌসিফের, একদম কাছাকাছি তার। হঠাৎই লজ্জা এসে বীর জমালো ওর মাঝে। গত রাতের কথা স্মরণে আসতেই যেন লজ্জায় মরে যেতে চাইল পৌষের। বালিশে মুখ গুজে দিতে ওর পিঠে মাথা রাখলো তৌসিফ। ঘাড়ে হাত বুলিয়ে নরম স্বরে বলল, উঠবে না হানি, খাওয়া দাওয়া তোমার দরকার। পৌষ মুখে শব্দ করে, কোনো না পৌষটা, ওঠো, কাম ফাস্ট। বলে দুহাত টেনে তুলল ওকে। পৌষের পরনে তৌসিফের টি শার্ট তখন তাড়াহুড়ে তৌসিফে পরিয়েছিল। শীতে কাঁপছিল পৌষ, তাই তো বউকে এত উষ্ণতায় বুকে পুরে রেখেছিল ও। গলার দিকে দুটো বোতাম খোলা, একদম পাকা ছাঁচড়ার নাই উকে দিল তৌসিফ। পৌষ দুই হাতে চেপে ধরল সেখানে। তৌসিফ হাত টেনে সরাতে চাইল, পৌষ দিবে না। তৌসিফ বারবার বলেছে, হানি দেখাও, আমি তো। তোতা পাখি না তুমি আমার। পৌষ কথা না বলে তৌসিফকে ধাক্কা দিয়ে সরে উঠতে নিলেই ধপ করে বসে পড়ল। পেছন থেকে তৌসিফ ধরে উষ্ণ গলায় বলে উঠল, ঠিক আছে। পৌষ কথা বলে না, সে গত রাত থেকে চলেছে এটা। কথা সে বলছেই না। তৌসিফ পেছন থেকে ওকে আলিঙ্গন করলো, মাথায় চুমু দিয়ে জিজ্ঞেস করলো, খারাপ লাগছে? পৌষ মাথা নামালো। তার খারাপ লাগছে না, কিন্তু কেমন যেন লাগছে তাও জানা নেই ওর। এলোমেলো একটা অনুভূতি। মা নেই, কোনো কাছের বান্ধবীও নেই, না আছে বড় বোন বা বড় কেউ। অনেক কিছুই তার অজানা, যারা সরাসরি দেখা সে গত রাতে পেয়েছে। তৌসিফ তাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, সামলিয়েছে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বোঝার অন্য জ্ঞান না থাকা দুটোই ভিন্ন জিনিস। পৌষ শ্বাস ফেলল। তৌসিফ ওকে ছেড়ে সামনে গিয়ে দাঁড়ালো। পৌষের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, তাকাও আমার দিকে। নজর তুলেও নামিয়ে ফেলা হলো। তৌসিফ বলল আদর লাগিয়ে, কি সমস্যা হচ্ছে আমাকে বলো পৌষরা। পৌষের চোখ ভিজে গেল। তৌসিফ বোঝে। পৌষের মাথায় হাত রেখে বলল, যাকে ভালোবাসি তার সবটা আমার নখদর্পণে পৌষ রাখ। আমার জানা আছে তোমার কি সমস্যা হতে পারে, সে অনুযায়ী সবটা সামলিয়েছি। এখন কথা বলো, তুমি আমাকে জানাও কি সমস্যা হচ্ছে, নাকি আমার ভালোবাসা একটু বিশ্বাসযোগ্য অর্জন করতে ব্যর্থ। পৌষ আচমকায় তৌসিফের কোমর জড়িয়ে ধরে পুপিয়ে কেঁদে ওঠে, মিনমিন করে জানাই ব্যথা হচ্ছে। তৌসিফ ঢোক গেল। পৌষের মাথাটা জড়িয়ে রাখলো কিছুক্ষণ, অতঃপর মাথা তুলে চোখ মুছে পাজা কোলে তুলে ওয়াশরুমে নিতে নিতে বলল, আজ ঠিক হয়ে যাবে, আগে ফ্রেশ হও। আজ বুয়াদের হাতে নাস্তায় কপালে জুটল। তৌসিফের বউ রান্নার সময় পায়নি, না সে পারত। রুমে নাস্তা এলো দুজনে। তৌসিফ মুখে তুলে খাবার খাওয়ালো পৌষকে।
সমস্যা একটাই, রাত পরে যার ক্ষুধা লাগে দিন ভরে তার খাওয়া নিয়ে সমস্যা। পৌষকে খাইয়ে মেডিসিন দিল তৌসিফ। কপি হাতে বারান্দায় দাঁড়াতেই পুকুরে নজর গেল। কচুরিপানা জমে আছে অনেকটা, পানি দেখা যাচ্ছে না, পরিষ্কার করাতে হবে। পৌষের কাছে অনেক ইচ্ছা এখানে থাকা নৌকায় এই ছোট্ট পুকুর ঘুরবে ও। বউয়ের কোনো ইচ্ছা অবশ্য তৌসিফ অপূর্ণ রাখবে না। ফোন হাতে তুলে আগেই পুকুর পরিষ্কারের আদেশ দিল ও। পরবর্তী কলটা করল রুমে ঢুকে। পৌষ তৌসিফের আরেকটা ফোন ঘাটছিল। হঠাৎ কথাই চমকালো ও। তৌসিফ গম্ভীর কণ্ঠে কাউকে বলছে, ওকে যেভাবেই হোক রাজি করাও, প্রয়োজনে কপালে পিস্তল ধরো। সোহার বিয়ে এই মাসেই হবে। আমার সংসারে অশান্তি লাগানো ছোটাচ্ছি আমি। শুধুমাত্র কাল ভালো কিছু হয়েছে, না হলে আমি দেখাতাম তৌসিফ তালুকদার কী জিনিস। বালিশে রক্ত দেখে চমকালো তৌসিফ। হঠাৎ মনে পড়ল রাতের কথা, বউটার কপাল কেটে গিয়েছিল। ভোরে যদিও পুনরায় তাতে ব্যান্ডেজ করা হয়েছে, তাও একবার ডক্টর দেখাতে হবে। গলার দাগগুলো লাল হয়ে আছে। তৌসিফ নিজে বালিশের কভার খুলল। পৌষ বারান্দায় বসে আছে, তোতা পাখি কথা কয় না। তৌসিফের বুকটা কেমন জানি লাগে। লজ্জায় নাকি অন্য কিছু। তৌসিফ রুমের থেকেই উচ্চস্বরে ডাকলো, বুয়া, বুয়া। মিনিটের মাথায় বুয়া আসতেই তৌসিফ বলল, চাদর পাল্টে দাও, রুম পরিষ্কার করো ফার্স্ট। আর হ্যাঁ, সাদা আর ভায়োলেন্ট কালারের মিক্সড চাদরটা বিছাবে। বুয়া মাথা নাড়ল। তৌসিফ এক পলক দেখলো বারান্দায়। পৌষ ওই পুকুরের দিকে তাকিয়ে আছে। কচুরি পানাই ভর্তি, তাতে পা ডুবিয়ে দুটো ছাগল আর গরু ঘাস খাচ্ছে। পাশেই পালে হয়তো কেউ ছুটে এসেছে এখানে। এমনি সময় হলে তো তৌসিফ লোক পাঠাতো, কিন্তু এই মুহূর্তে পাঠালো না পোষ দেখছে বলে। তৌসিফ চলে গেল সেখান থেকে, পা বাড়ালো বাইরের দিকে। ড্রয়িং রুমে সোফায় বসলো আয়েশি ভঙ্গিতে। গম্ভীর কণ্ঠে ডাকলো, সোহা। তৌসিরের এই ডাকের গুঞ্জন যারা চারিদিকে ছড়িয়ে পড়ল। মিনু কিচেনে ছিল, ওখানে চমকে উঠল। হঠাৎ এভাবে আপাকে ডাকলো কেন? খারাপ কিছু কি ঘটলো? তৌসিফ সিনা টান টান করে বসা। সোহা পিটপিট করে বুকে নিয়ে সম্মুখে হাজির হতেই তৌসিফের উদ্দেশ্য বলতে চাইল ডেকে। আর কিছু বলার আগেই ধমকে তৌসিফ জানালো, আগামীকাল তৈরি থাকবে, মেহেদি আসবে। আগামীকালই কাবিন হবে। আর হ্যাঁ, আগামীকালই তো তুলে নেওয়া যাবে। ওখানেই থাকবে তুমি। আর এটা ভেবো না সৎ বলে আমি অবহেলা করেছি। ধুমধাম করে অনুষ্ঠান করব। আপাতত মেহেদির পরিবার তোমাকে তুলে নিতে চাইছে। ডাহা মিথ্যা। মেহেদির মতো ভদ্রলোকের কপালে শুধু বন্দুক ঠেকানো বাকি ছিল। তৌসিফ নিজে লোক পাঠিয়ে তাকে জানিয়েছে বলেও পাপ হবে। এক কথায় মহাপাপ। কারণ তৌসিফ মানুষ দিয়ে ধমকে ধমকে মেহেদিকে বলেছে সে যাতে তৌসিফের কাছে প্রস্তাব রাখেন। এর অবশ্য কারণও আছে। তৌসিফ তালুকদার মাথা নোয়াবার নয়, শির দ্বারা উঁচু করে চলার মানুষ সে। সোহা আশ্চর্য হলো, এটা তো হওয়ার কথা নয়। ও তো এমন কিছু ভাবেনি। গত রাতে তাহলে কি হলো? সোহা তো কান্নার শব্দ শুনেছিল পৌষের। প্রতিবাদ করে ওঠে সোহা। আমার অনুমতি ছাড়া। এক কথায় ওকে থামিয়ে দিল তৌসিফ। হয় বিয়ে করে সসম্মানে বের হবে, না হলে আজীবনের জন্য তালুকদার বাড়ি ছাড়বে। চয়েস ইজ ইয়োর্স। থমকে গেল সোহা, চোখ দুটো টলমল করে উঠল। হাত দুটো মুঠ করে কিছু বলতে গিয়েও তৌসিফের দিকে তাকিয়ে আর বলা হলো না, সাহসই হলো না। তৌসিফ উঠে দাঁড়ালো, এক বান্ডল সোহার পাশে রেখে বলল, শপিংয়ে যাও। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। টাকা কম পড়লে আমাকে জানাবে। আর তোমার পোশাক মেহেদির পরিবারই নিয়ে আসবে কাল। টুকটাক যা লাগবে তুমি নিয়ে এসো। সোহা থমকে রইল। তৌসিফ যেতে নিয়েও ফিরে এলো, থমথমে গলায় বলল, ধন্যবাদ। সোহা চমকালো। চোখ তুলে তাকাতেই তৌসিফের চোখের রহস্যময় হাসিটা ওর দৃষ্টিতে বিঁধল। ঠিক জানো কেউ সূক্ষ্ম আজ। অসহ্য যন্ত্রণা অনুভব হলো ওর। এটা তো চাইলে সোহা। রুমে ঢোকা মাত্রই ফটাফট গোছালোর রুম পেল তৌসিফ। সব একদম টিপটাপ করে রাখা, তবুও কেন যেন কিচ্ছু নেই তার। তা হলো তৌসিফের বউ। পরনে থাকা শার্টটার বোতাম খুলতে গেলে তৌসিফ বারান্দায় হাঁটা দিল। তার তোতা পাখি আছে এখানে। যেতে দেখা মিলল তার কাঙ্ক্ষিত নারীর উদাস ভঙ্গিতে। সে তাকিয়ে আকাশ পানে। তৌসিফ এগিয়ে গেল। সময়টা সকাল 11টার মতো। তৌসিফ ওর সামনে গিয়ে দাঁড়াতেই পোষ ক্ষুদ্র শ্বাস ফেলল। তৌসিফ বুঝলো অবশ্য, সামনে গিয়ে বসলো, সময় দিল। সবসময় কথা মানুষ যদি হঠাৎ এমন চুপচাপ করে যায়, তখন তার মানাটা কষ্টের। তৌসিফের তবুও ধৈর্য ধারণ করলো। সময় পেরোলো কিছুটা। চোখ তুলে তাকালো পোষ। তার একদম সামনে বসে তৌসিফ তালুকদার। পরনে থাকা শার্টটারও বোতামগুলো খোলা। উদাম বুকটায় লোমগুলো উকি দিয়ে যাচ্ছেন। তৌসিফ দুই হাত মেলে বুকে আহ্বান জানালো। আহ্বানে সাড়া দিতে অবশ্য দেরি হলো না। নিজেও দুহাত বাড়িয়ে তৌসিফের বুকে নিজেকে সঁপে দিল। লেপটে গেল নিবিড়ভাবে। দুই হাতে পিঠে জড়িয়ে রাখলো। তৌসিফ ওকে আরেকটু বুকে চড়ালো। মাথায় চুমু দিয়ে আদর লাগিয়ে জিজ্ঞেস করলো, এখনো খারাপ লাগছে? একটু একটু। আসো গোসল করিয়ে দেই। পরে। কত পরে? অনেকক্ষণ। কি করবে এতক্ষণ? এইভাবেই থাকবো। এভাবে তো থাকা যায় না হানি। হঠাৎ এহেন কথায় বোকা বনে গেল পোষ। না বুঝেই
বুকে মুখ পুছে মুখ ঘষে জিজ্ঞেস করলো, কেন? তৌসিফ ফুসফুস করে শ্বাস ফেলতে ফেলতে বলল, কারণ কারণ আর বলতে পারল না। পৌষের মুখটা তুলে কারণ দেখিয়ে দিল। পৌষ পুনরায় মুখ গুছল তৌসিফের গলায়, বলে ফিসফিস করে, অচা জামাই, মধু বউ। হুম, তাহলে মধু দাও। নেই। আমি খোঁজে নিব? লাগবে না খোঁজা, এইভাবে থাকবো তো আমি। বুকের মধ্যে খাপটি দিয়ে রইল পৌষ। তৌসিফ অনুভব করলো পৌষের গালে হাত দিয়ে চুমু দিয়ে বলে উঠল, একটা সারপ্রাইজ আছে হানি। জিজ্ঞেস করো কি? কি? আচ্ছা মুখে না বলি, কাল সরাসরি দেখাই। আচ্ছা। তৌসিফ বুঝলো পৌষের ওঠার কোনো সৎ ইচ্ছে নেই, তাই ওকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে উঠে দাঁড়ালো তৌসিফ। পৌষ মৃদু চেঁচিয়ে বলল, যাব না। ইটস শাওয়ার টাইম হানি। নো। ইয়েস। তৌসিফ ওকে নামাতেই পৌষ বলল, আচ্ছা গোসল করছি, আপনি বের হন। কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল তৌসিফ। আশ্চর্য গলায় প্রশ্ন করলো, কেন? কেন মানে? আপনার সামনে গোসল করবো নাকি? অবশ্যই। কি পাগল লোক, বের হন। আজব, কি লুকোচ্ছ তুমি হানি? দেয়ার ইজ নাথিং হিডেন নাও, ইটস অল এক্সপোজ নাও। লজ্জায় হা হয়ে গেল পৌষ। সেই সুযোগ বুঝে তৌসিফ দরকার আটকে দিল। তাদের সুখের অধ্যায় তো মাত্রই শুরু।